উমাশশী 12 হাত শাড়ি ধরেছেন সেই কোন যুগে, যখন তার বয়স 40ও হয়নি, এখন 50 চলছে। 12 হাতে আর কুলোয় না, 16 হলেই যেন তাকে সব দিক থেকে মানাতো। কিন্তু পাবেন কোথায়? দোকানে বাজারে 12 হাতই জোটে না সব সময়। এমনই বরাত উমাশশীর। পছন্দ মতন কোনো জিনিসে তার ভাগ্যে এ যাবৎ জুটল না, স্বামীও নয়। অনেকটা বেলায় যখন কানাই এসে এক টুকরো কাগজ উমাশশীর হাতে তুলে দিল, কাগজের টুকরোয় 12 চোখ বুলিয়ে উমাশশী তার বরাতের বহরটা দেখলেন। স্বামী গৃহত্যাগ করেছেন। আমি সংসার ত্যাগ করিলাম, বৃথা অন্বেষণ করিও না, তুমি তোমার সংসার লইয়া সুখে থাকো। ইহকালে আর সাক্ষাৎ হইবে না, পরকালেও যেন না হয়। ইতি সারদা গুপ্ত। পুনশ্চ পথ খরচ হিসাবে কিছু লইয়া গেলাম। উমাশশী কচি খুকি নন, স্বামীর গৃহত্যাগের দৌড় তার জানা আছে। 62 বছরের বুড়ো, যার 1 গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতা নেই, দুপাটির দাঁতের অর্ধেক বাঁধানো, সে করবে গৃহত্যাগ? ঢং কত! ছোট মেয়েকেই ডাকলেন উমাশশী, ডেকে তার শোবার ঘরে নিয়ে গেলেন। নিজে বেশি নড়াচড়া করতে পারেন না, ওঠা বসা, কোমর নোয়ানো, ওবো হাওয়া, এসব তিনি প্রায় ত্যাগই করেছেন। ঘরে এসে মেয়েকে বললেন, এই আলমারি খোল, দেরাজ খোল, বাক্স টাক্স যা আছে টেনে বার কর, দেখি তোর বাবা কি কি নিয়ে পালিয়েছে। মেয়ে মার কতটা বাধ্য বোঝা গেল না, বলল, কোনটা আগে খুলব? আলমারি। আঁচল থেকে চাবির গোছা খুলে ঝনাত করে ফেলে দিলেন উমাশশী। আলমারি, দেরাজ, কোণে রাখা ট্রাঙ্ক, ঘরের এ কোণ ও কোণ, তাক, খাটের তলা, সমস্ত আতিপাতি খুঁজে মেয়ে মানে আশা যখন গলদঘর্ম হয়ে উঠে দাঁড়ালো, তখন উমাশশী তার প্রাথমিক তল্লাশি শেষ করে ফেলেছেন। ধোপা এবং সংসার খরচের খাতার একপাশে গোটা গোটা করে হারানো জিনিসের লিস্টই লেখা হয়ে গেছে। তালিকাটা এই রকম: নগদ টাকা 400, একটি নবরত্ন আংটি, 1 জোড়া ধুতি, একটি প্যান্ট, পায়জামা নতুন একটি, পাঞ্জাবে 2, কর্তার বুশশার্ট 1, গেঞ্জি 2-3টি, চাদর ও সোয়েটার 1-1টি, কর্তার দুপাটি জুতো, 1 শিশি মিল্ক অব ম্যাগনেশিয়া, নতুন জবাকুসুম তেল। ফর্দর দফা প্রায় 11 হলো। উমাশশী বুঝলেন, ঠিক যা যা বুড়োর লাগতে পারে সবই নিয়ে পালিয়েছে, মায়ে একটা সুটকেস পর্যন্ত। পোস্ট অফিসের টাকা তোলার বই, ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টের চেক খাতা, বাড়ির দলিলপত্রের কাগজ, এসব অবশ্য রেখেই গেছে। একটা জিনিস কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে, বুড়ো তারক কবিরাজের দেওয়া অর্শের ওষুধ। বুঝবে ঠেলা। আশা তখনও হাঁপ সামলাচ্ছিল, বলল, মা, বাবা কি সত্যি সত্যি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? উমাশশী বললেন, রাগের মুখে আগুন, ইঁচড়ে পাকা বকাটে ছেলেদের মতন টাকা পয়সা হাতিয়ে সোনাদানা চুরি করে পালাতে গেছে। লজ্জা করল না বুড়োর? যাবে তো যাও, ফকির হয়ে যাও। সংসারে যার অরুচি ধরেছে তার এত তল্পিতল্পা বাঁধা কেন? জোরে কথা বললেই উমাশশীর গলায় কয়লার ইঞ্জিনের ভোঁয়ের মতন সুর খেলে, বুক ধরফর করে, ঘাম হয় মুখে। বুকে একবার হাত দিলেন তিনি, 3 ভরির বিছে হার গলায়। হাড়ে আঙুল ঠেকতেই কেমন যেন সচেতন হয়ে হারটা দেখে নিলেন। এই হার সর্বক্ষণ তার গলায় থাকে, হাতে 3 গাছা করে মোটা চুড়ি। চুড়িগুলো এমন করে বসে গেছে কবজিতে যে ওগুলো খুলতে গেলেই উমাশশী জেগে যেতেন। খোলা অসম্ভব, তবে হারটা খুলে নেওয়া যেত। সারদা গুপ্ত অবশ্য তা নেননি। আশা বলল,
এখন কি করবে? দাদাকে খোঁজ নিতে পাঠাবে? উমাশশী মুখ বেঁকিয়ে বললেন, কেন খোঁজ করব কেন? ৬২ বছরের বুড়ো গিয়েছেন ঘর সংসার ত্যাগ করে নিমাই সন্ন্যাস হতে। তো যাক না, মজাটা বুঝুক। যার নেই কাছার ঠিক তার আবার গৃহত্যাগ, আবার লম্বা লম্বা কথা, ইহকালেও নয় পরকালেও নয়, কোথাও নাকি দেখা হবে না। পরকালে আমি পেতনি হয়ে তোমার ঘাড়ে চড়ে বসে থাকব, দেখি তুমি কেমন করে পালাও। আশা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। মার মুখের দিকে তাকিয়ে একটুও যদি হেসে ফেলে, কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যাবে। তোমার দাদা কোথায়? উমাশশী জিজ্ঞেস করলেন। বেরিয়েছে কোথায় সাইকেল নিয়ে, এক্ষুনি আসবে। যেমন বাপ তার তেমনি ছেলে, সকাল থেকে ইয়ার বন্ধু করে বেড়াচ্ছে। একটা লোক বাড়ি ছেড়ে পালালো একরাশ জিনিস নিয়ে, কেউ তোমরা জানতেও পারলে না। বলি বাড়িতে একটা কুকুর থাকলে সেটাও ঘেউ ঘেউ করত। আশা একেবারে মার চোখে তারা কুকুরেরও অধম হয়ে গেল। একটু তাকিয়ে থাকলো মার দিকে। রাগলে এখনও মার গালটাল টকটকে হয়ে ওঠে, চোখ দুটো ঝকঝক করছে। সাহস হলো না আশার। মনে মনে বলল, তুমিও তো পাশেই শুয়ে থাকো বাবার, তুমিই কি জানতে পেরেছ বাবা কখন পালিয়েছে? এসব সময় কথা টথা বলা উচিত নয়। আশা চুপ করেই থাকল, গোবেচারি অপরাধী মুখ করে, যেন স্বীকার করে নিল তারা দুই ভাই বোন একেবারে অপদার্থ, কুকুরের চেয়েও অধম। উমাশশী রুক্ষ চোখে কিছুক্ষণ ঘরের এদিক ওদিক তাকিয়ে মেয়ের দিকে মুখ ফেরালেন। বললেন, দাদা এলে বলো একবার থানায় যেতে হবে। থানা? থানায় গিয়ে ডায়েরি লেখাতে হবে, চুরির ফর্দটা আমি দিয়ে দেব। আশার মুখ আরও খানিকটা শুকিয়ে গেল। গলা পরিষ্কার করে বলল, বাবার নামে থানায় ডায়েরি লেখাবে? আলবাত লেখাবো। আমার বাড়ি থেকে জিনিস চুরি গেলে ডায়েরি লেখাবো না? 1000 বার লেখাবো। যা যা চুরি গিয়েছে সব লেখাবো। উমাশশী তাঁর ফোলা ফোলা পাকা কাঁঠালের কোয়ার মতো আঙুল তুলে শাসালেন। তারপর ডান হাতের তর্জনী বাঁ হাতের তালুতে ঠুকতে ঠুকতে বললেন, থাকতো যদি আমার বাবা বেঁচে তো দেখে নিতাম। পালাতো কোথায় তোমাদের গুপ্তবাবু? আমার বাবার হুকুমে ঘাড় ধরে টেনে নিয়ে আসতো পুলিশ ওই নিমাই সন্ন্যাসকে। বুঝতে পারত তখন কত ধানে কত চাল। উমাশশী হাঁপ ফেললেন, বুকটা ধড়ফড় করছে। বারদই ঠোক গিলে বললেন, পালানো তো সোজা। এ কি খরগোশের বাচ্চা নাকি যে দিলাম ছুট আর বনে গিয়ে লুকোলাম? তোমাদের বাবার কেরদানি আমার জানা আছে। অনেক হুম্বিতম্বি পালাপালির চেষ্টা করেছে আগে, পেরেছে? আমার বাবার এক দাবড়ানিতেই সব ঠান্ডা। আশা ভয়ে ভয়ে বলল, দাদু ছিল ডাকসাইটে পুলিশ অফিসার, দাদুর কথা আলাদা। এখানের এই ছোট্ট থানায় ডায়েরি লিখিয়ে তুমি কি করবে? ওরা কিছুই করতে পারবে না, শুধু শুধু লোক হাসাহাসি হবে। উমাশশী বললেন, তোমারও তো কর্তামি করতে হবে না, আমি যা বলছি তাই হবে। তোমার দাদা এলো কিনা দেখো, আর কানাইকে ডেকে দাও। আমি জানতে চাই ওই চিরকুটো পেল কোথায়। আশা আর দাঁড়ালো না, পালিয়ে গেল। উমাশশী বিছানার উপর বসে থাকলে। মাথার দিকের জানালা খোলা, পায়ের দিকেরও। দুদিকের জানালাতেই ছোট ছোট পর্দা, জানালার তলার দিকটা ঢাকা, ওপরটা খোলা। মাথার জানালা দিয়ে বাইরের বাগান দেখা যায়, করবি আর কাঠচাঁপা, 2-1টা ঝাউ কিংবা জবা গাছ। বেশ রোদ পড়েছে বাগানে, ঝকঝক করছে। করবেই তো, এটা তো কার্তিক মাসের শেষ। কোথাও কোনো মেঘ বাদলা নেই, সবই পরিষ্কার। বাগানে কাক, চড়ুই, শালিক ডাকাডাকি করছিল। উমাশশী কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। কার্তিক মাসে মানুষটা বাড়ি ছেড়ে পালালো, মাস বছর হিসেব করে না, এ কেমন লোক? আর কদিন পরেই অঘ্রাণ পড়ছে,
12ই অঘ্রাণ কর্তার জন্মদিন, 63 বছরে পড়বে, আর ঠিক এই সময়ই পালালো। বুড়ো হয়ে ভীমরতিতেই ধরেছে। কানাই এসে দাঁড়ালো নিচু মুখে। তুই ওই কাগজটা কোথায় পেয়েছিস? উমাশশী ধমকের গলায় বললেন। বসার ঘরে। কানাই বলল, ঘরদোর ঝাড় দিচ্ছিলাম, গোল টেবিলের ওপর থেকে পড়ে গেল। টেবিলের ওপর থেকে এমনি এমনি কাগজ পড়ে যায়? উমাশশী সন্দেহের গলায় বললেন। কানাই থতমত খেয়ে বলল, টেবিল সরিয়ে রাখছিলাম মা। কখন ঘুম থেকে উঠেছিস? আগে ভোরকালে। বাবু ভোরবেলায় ওঠেন, হাঁটাহাঁটি করেন, বাবুকে দেখিসনি? না মা। না মা, তুই ভোরবেলায় উঠিসনি। কি খাস রাত্রিরে? গাঁজা? গাঁজাখোরের মতোই তো চেহারা করেছিস। যত সব জোটেও আমার কপালে। সব কটাকে তাড়িয়ে দেবো একদিন। বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেলেও তোরা কুম্ভকর্ণের ঘুম ঘুমবি। কামিনীকে ডাক, তিনি তো রান্নাঘরে বসে পান জর্দাই খেতে শিখেছেন। কানাই এ বাড়ির পুরনো লোক, গিন্নিমার মতিগতি বোঝে। প্রায় সঙ্গে সঙ্গে সরে গেল উমাশশীর চোখের সামনে থেকে। উমাশশীর মাথা গরম হয়ে উঠেছে। মাথা গরম হলেই কপালের শিরা দপদপ করে। মাথার পেছন দিকে ঘাড় বরাবর ব্যথা হয় কেমন। গোপী ডাক্তারকে ডাকলেই ব্লাড প্রেশার যন্ত্র বার করে বসে, একটা পট্টি বেঁধে দেয় হাতে। কানে তার টেথোস্কোপের নল গোজে। কী যে দেখে চাই কে জানে। বলে খাওয়া দাওয়াটা ধরা কাটা করুন, আলু টালু খাবেন না, নুন না হলেই ভালো, এটা করবেন না ওটা করবেন না। নিকুচি করেছে তার ডাক্তারির। কিছুই করব না তো সংসারে রয়েছি কেন? চিতায় গিয়ে শুয়ে পড়লেই তো হয়। কামিনী এলো। কামিনীর দিকে চোখ পড়তেই উমাশশী ঝাঁঝালো গলায় বললেন, করছিলে কি তুমি? কামিনী বলল, উনুনে আঁচ পড়ে যাচ্ছিল, আঁচ তুলে কুটনো করতে বসেছিলাম। আমার মাথা করতে বসেছিলে? উমাশশী ঝংকার দিয়ে ওঠে। পান সাজতে আর গালে পড়তে তোমার তো দিন চলে যায়। এক গোছ করে পান আসে রোজ, কে অত পান খায়? কামিনী চুপ করে থাকল। এক গোছ পানের প্রায় সবটাই যে গিন্নিমার মুখে যায়, এই সত্যি কথাটা বলার সাহস তার হল না। পান জর্দার নেশা নিয়ে কামিনী এ বাড়িতে কাজে ঢোকেনি। গিন্নিমার পান সেজে দিতে দিতে তারও নেশা ধরেছে। সকালে যখন ঘরদোরের তালা খুলে ঝাঁটপাট দিচ্ছিলে হেসেলের দিকে, বাবুর গলা টলা পাওনি? না তো মা। সকালে বাবুর চা করনি? করেছি। চা নিয়ে বসার ঘরে গিয়ে দেখি বাবু নেই, বারান্দাতেও ছিলেন না, বাগানেও দেখিনি। দেখতে পেলে না তো আমায় ডাকলে না কেন? কামিনী চুপ করেই থাকল। সকালে বাবুকে চা দিতে গিয়ে দেখতে না পেলে যে গিন্নিমার শোবার ঘরে গিয়ে তার ঘুম ভাঙাতে হবে, কামিনীর তা জানা ছিল না। এই প্রথম জানল। কত যেন অপরাধ হয়ে গেছে। কামিনী একটু চুপ করে থেকে মিনমিনে গলায় বলল, বাবুকে সকাল থেকেই তো দেখছি না মা, কোথায় গিয়েছেন তিনি? উমাশশী কড়কড়ে চোখে তাকালেন কামিনীর দিকে। সমস্ত মুখে বিরক্তি, কপাল ভুরু কুঁচকে রয়েছে। বললেন, জানি না, গিয়েছেন কোথাও। তুমি নিজের কাজে যাও, আর একটু জল দিয়ে যেও। কামিনী চলে গেল। উমাশশী চুপচাপ বসেই থাকলেন বিছানায়। এরকম অবস্থা তার কখনো হয়নি। মানুষটা তাকে একেবারে বোকা বানিয়ে পালিয়ে গেল। পাশাপাশি বিছানায় শুয়ে থাকেন দুজনে। ওরই মধ্যে কখন যে উঠল, জিনিসপত্র গোছালো, আলমারি দেরাজ খুলল, টাকা পয়সা আংটি হাতালো, তারপর চুপি চুপি পালিয়ে গেল। উমাশশী কিছুই বুঝতে পারলেন না। তাকে কি কাল ঘুমে পেয়েছিল, নাকি বুড়ো তাকে চোর ডাকাতের মতন বেহুশ করে কাজ গুছিয়ে পালিয়ে গেছেন? প্রথম রাতের দিকে উমাশশীর ভালো ঘুম আসে না। হাঁটু, পায়ের গোছ, হাতের গাঁট, কোথায় না বাতের ব্যথা, তার উপর মাথা গরমের ধাত, বুকেরও ধরফরানি রয়েছে। আজকাল 2-1 অন্তর ঘুমের বড়িও খেতে হয় 1-8টা। কালও খেয়েছিলেন, কিন্তু তাতে মরার ঘুম কেন ঘুমোবেন?
প্রথম রাতের দিকে উমাশশী একরকম জেগেই থাকেন। মাঝরাত নাগাদ ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে উঠতে পারেন না, খানিকটা বেলা হয় ঘুম ভাঙতে। ঘুম ভাঙলে ঠাকুর নাম জপতে জপতে যান চোখে মুখে জল দিয়ে আসতে। কামিনী চা দেয়। চা খেয়ে 2-4টে ছোটোখাটো কাজ সেরে চলে যান স্নানে। স্নানের ঘর থেকে সোজা ঠাকুর ঘরে। পূজা আর্চা সেরে নিজের ঘরে আসেন। গরদের শাড়ি ছেড়ে জামা কাপড় বদলে সংসারের কাজকর্মে হাত দেন। এই সময়টায় যতক্ষণ না তিনি সংসারের কাজে এসে হাত দিচ্ছেন, তাকে কেউ কিচ্ছু বলে না, বললেই সর্বনাশ। আজকেও উমাশশী ব্যাপারটা জানতে পারলেন অনেক পরে। কর্তা বাড়িতে নেই এটা তার কানে গিয়েছিল পুজোর ঘর থেকে বেরিয়েই। তার কোনো কিছু মনে হয়নি, সন্দেহও নয়। কর্তা প্রায়ই সকালের দিকে স্টেশনের দিকে যান গল্পগুজব করতে, নন্দীমশাইয়ের বাড়িও যান আড্ডা দিতে। একটু আধটু বাজার টাজার ঘুরে আসেন, পোস্ট অফিসেও ঢুঁ মারেন। মানুষটা বাড়িতে নেই বলে যে পালিয়ে যাবে, এটা উমাশশী কেমন করে বুঝবেন? বুঝলেন আরও খানিকটা পরে, কানাই যখন চিরকুটটা এনে দিল। পরে বিশ্বাস করতে পারেননি। তারপর যখন দেখলেন ঘর থেকে নগদ টাকা, আংটি, জামাকাপড়, সুটকেস সবই উধাও, তখন বুঝলেন মানুষটা পালিয়েছে। কিন্তু পালালো কেন? কাল তো তেমন কোনো ঝগড়াঝাটি হয়নি। সকালে কর্তার মেজাজ খুব ভালো ছিল। উমাশশী ঠাকুর ঘর থেকে বেরিয়ে যখন শোবার ঘরে এলেন কাপড় চোপড় ছাড়তে, কর্তা তখন ঘরে ওই জানালার সামনে বসে সিগারেট ফুঁকছেন। এখন আর লজ্জা শরমের বয়স নেই। উমাশশী ঘরের একপাশে দাঁড়িয়ে জামা কাপড় পরতে পরতে শুনলেন কর্তা একটু খাটো গলায় মাথা দুলিয়ে দুলিয়ে ফক্করের সুরে গীত গোবিন্দর গান ধরেছেন। গান গাইতে গাইতে উঠে কাছে আসতেই উমাশশী এক ঠেলায় কর্তাকে 10 পা হটিয়ে দিলেন। বড় বয়সে ঢঙের শেষ নেই। কর্তা এতেই চটে গেলেন। বয়ে গেল উমাশশীর। এরপর আর কিছু ঘটেনি। ভাতের পাতে বরাবরই খানিকটা ঘন দুধ খান কর্তা। বয়স তো হয়েছে, দুধের জাল ভালো হয়নি, রাগারাগি করছিলেন। তা উমাশশী তখন 2 কথা বলেও ছিলেন। বিকেলেও কোনো অশান্তি হয়নি। সন্ধ্যাবেলায় আবার 1 পশলা হয়েছিল, তবে সেটাও তেমন কিছু নয়। রাত্রে বাক্যালাপই হয়নি। তাহলে মানুষটা পালাবে কেন? কামিনী পান জল নিয়ে এলো। উমাশশী জল খেলেন। পান জর্দা মুখে পড়লেন। তারপর পাখাটা খুলে দিতে বললেন, গরম লাগছিল। কামিনী চলে যাবার পর উমাশশী স্থির করলেন বড় মেয়ে এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের চিঠি পাঠাতে হবে। নিজে লিখবেন না, মেয়ে কিংবা ছেলেকে দিয়ে লেখাবেন। কোথাও গিয়ে 2 দিন গা ঢাকা দিয়ে উমাশশীকে জব্দ করবার চেষ্টা করছে বুড়ো। উমাশশী জব্দ হবার মানুষ কিনা? জব্দ তুমিই হবে। 2 দিনেই তোমার তেল শুকোবে। 7 কাল গিয়ে 1 কালে ঠেকল, এখন উনি হবেন নিমাই সন্ন্যাস। চোরজোচ্চোরের মুখে বড় বড় কথা। উমাশশী জোরে জোরেই বললেন, দেখব তোমার মুরদ, করো না গৃহত্যাগ। তোমার ত্যাগ আমার জানা আছে। 1 দিন 2 পরে আশা এসে মাকে বলল, বাবার চিঠি এসেছে। উমাশশী জানতেন আসবে। টিকি তো বাঁধা এখানেই, যাবে কোথায়? ধরুক না একবার অর্শ। তখন তারক কবিরাজের মলম আর উমাশশীর তোয়াজ ছাড়া চলবে না। ডুকরে কাঁদতে হবে। বিজয়িনীর মুখ করে উমাশশী বললেন, কই চিঠি? আশা মিনমিনে গলায় বলল, দাদাকে লিখেছে। উমাশশী গ্রাহ্য করলেন না। মুখ আছে না সাহস আছে ওই গুপ্তবাবুর যে স্ত্রীকে চিঠি লিখবে? ছেলে মেয়েকে লিখতে হবে। ইনিয়ে বিনিয়ে কাঁদনিটা ওইভাবেই গাইতে হবে এখন। দাদাকে ডাকো। দাদা আসতে চাইছে না, ওর ঘাড় আসবে। আশা দাদাকে ডাকতে গেল। উমাশশী অপেক্ষা করতে লাগলেন ছেলের। তপন এলো, সঙ্গে আশা। কখন এলো চিঠি?
উমাশশী ছেলেকে দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, এই তো পিয়ন দিয়ে গেল। তপন বলল, তা কোথায় গিয়ে বসে আছে? পচু ঠাকুরপোর কাছে না মনির কাছে? তপন চোরের মতনই এসেছিল, দাঁড়িয়ে থাকল চোরের মতন, হাতে একটা খাম, মার দিকে ভালো করে চোখ তুলে তাকাচ্ছিল না। আশা ঠিক তার পেছনে। ঠিকানা লেখেনি, তপন ঢোক গিলে বলল। উমাশশী ছেলেকে ভুরু কুঁচকে দেখছিলেন। বাপের নখের যোগ্যও নয় ছেলে, জোয়ান মদ্য ছোঁড়া, অথচ বাপের মতন লম্বা চওড়া কাঠামো নেই, বেটে লিকলিকে চেহারা, মাথায় রাজ্যের চুল, একেবারে মেয়ে মেয়ে গড়ন। ঠিকানা দেবে না তো লিখবে কেন চিঠি? উমাশশী ধমকে উঠলেন, কি লিখেছে তোমার বাবা? তপন একবার মায়ের দিকে চোখ তুলেই নামিয়ে নিল, চট করে দেখে নিল আশাকে, তারপর খামটা এগিয়ে দিল মার দিকে। উমাশশী হাত বাড়িয়েই রেখেছিলেন, নিয়ে নিলেন চিঠিটা। খামের মুখ ছেঁড়া, ছেলে মেয়ে আগেই পড়েছে। আশা তৈরি ছিল, চশমাটা এনে দিল দেরাজের ওপর থেকে। চোখে চশমা আটলে উমাশশীকে আরও গম্ভীর গম্ভীর দেখায়। চশমা পরে চিঠি বার করলেন উমাশশী। মাথার দিকে কোনো ঠিকানা নেই। চিঠিটা পড়তে লাগলেন। কল্যাণ বনেষু তোপো, আমি যে গৃহত্যাগ করিয়াছি, আশা করি তোমরা এতদিনে তাহা সুনিশ্চিতভাবেই বুঝিতে পারিয়াছ। যাহা ত্যাগ করিয়াছি তাহা আর গ্রহণ করিবার বাসনা আমার ইহজীবনে নাই। আমি আর গৃহে ফিরিব না। গৃহের সুখ শান্তি আমার বিলক্ষণ জানা হইয়া গিয়াছে। ৩০-৩২ বছর গৃহসংসার করিলাম। একটি কাঁঠাল বিচি মাটিতে পুঁতিলে ৩২ বৎসরে বিরাট কাঁঠাল বৃক্ষ হয়ে যায়। আর আমার ৩০ বৎসর বয়সে তোমার দাদা মহাশয়, মানে তোমাদের গর্ভধারিণীর পিতা, যে বিচিটি আমার জীবনে পুঁতিয়া দিয়াছিলেন, তাহাতে এই ৩২ বৎসরে আমার জীবনটি যে কিরূপ ফলময় হইয়া গিয়াছে তাহা তোমরা বুঝিবে না। কিছুটা বা অনুমান করিতেও পারো। তোমরা আমার স্নেহের সন্তান, তোমাদের জন্যই দুঃখ হয়। তোমার দিদির বিবাহ হইয়া গিয়াছে, সে বাঁচিয়াছে। তোমার বোনের বিবাহ আজ অথবা কাল হইয়া যাইবে, সেও বাঁচিবে। তোমার কি গতি হইবে, তোমার জন্যই দুশ্চিন্তা। আমি স্থির করিয়াছি তোমাকে আমি মাঝে মাঝে পত্র দিব। উত্তর আশা করি না, কারণ আমার ঠিকানা তোমায় দিব না, দিবার উপায়ও নাই। কোথায় থাকিব বলিতে পারি না। এই যে পত্রটি লিখিতেছি, কোথা হইতে লিখিতেছি বলিতে পারো? একটি মনোরম ধর্মশালা হইতে। ইহা সাধু সজ্জনের স্থান, শান্ত নিরিবিলি ধর্মশালা। নিকটেই গঙ্গা নদী। হু হু করিয়া বাতাস আসিতেছে। জটাজুটোধারী এক সন্ন্যাসী জলদ কণ্ঠে গীত গাহিতেছে। আহা, কি সুন্দর! আমি ভাবিয়া দেখিলাম যে তুমি আমার একটিমাত্র পুত্র। তোমায় কিছু উপদেশ দেওয়া আমার কর্তব্য। সেই মতো আমি তোমায় পত্র লিখিব। আশাকেও পত্রগুলি পড়াইতে পারো। তোমার মাতা ঠাকুরানীকে না পড়াইলেই ভালো, কিন্তু তাহার নিকট হইতে কিছু লুকাইবার ক্ষমতা তোমাদের নাই। তাহাকেও পড়াইবে। আমি আর তাহাকে ডরাই না। তিনি আমার গ্রিন ব্যানানা করিবেন। তোমার প্রতি আমার প্রথম উপদেশ, কখনো পুলিশের মেয়েকে বিবাহ করিবে না। পুলিশের মেয়েকে বিবাহ করিয়া আমি সারা জীবন নষ্ট করিলাম। পুলিশের মেয়েকে যদি বিবাহ করো, জানিবে তোমার সমস্ত স্বাধীনতা লুপ্ত হইয়া গিয়াছে। ইহারা জামাই ষষ্ঠীতেও আসামি ধরার মতন করিয়া নিজেদের জামাইকে ধরিয়া আনে। আমি ভুক্তভোগী। একবার নয়, অন্তত ৩ বার আমার শ্বশুর মহাশয়, যিনি বিহার গভর্নমেন্টের এসপিজি ছিলেন, আমাকে ২ বার মুঙ্গের হইতে আর একবার ভাগলপুর হইতে একজোড়া কনস্টেবল পাঠাইয়া ধরিয়া লইয়া গিয়াছিলেন। তাহার এইরূপ অত্যাচারের আরও নমুনা পরে দিব। তবে জানিয়া রাখো, আমার অমন পিতৃদত্ত নামটি সারদা প্রসাদ গুপ্ত
সংক্ষেপে যাহাকে এসপি বলে তাহা আমার কাছে চরম ব্যঙ্গের মতো শুনাইত। বন্ধুরা বলিতেন এসপিজি অর্থে এসপির গোট। তুমি মানুষ, ছাগল নও। পুলিশের মেয়ে বিবাহ করিলে তোমায় ছাগল হইয়া থাকিতে হইবে। আমার প্রথম উপদেশটি আজ তোমায় দিলাম। অবশ্য তুমি এখনও তেমন সাবালক নও, তোমার বিবাহেরও যথেষ্ট বিলম্ব আছে, তথাপি এখন হইতেই জানিয়া রাখা ভালো। আমার লণ্ঠনের শিখাটি মিটিমিটি করিতেছে, বোধহয় তৈল নাই। অদ্যকার মতন শেষ করিতেছি। আমি চমৎকার আছি, শরীর স্বাস্থ্য ভালো। গব্য ঘৃত সহযোগে আতপ চালের ভাত খাইতেছি, সুস্বাদু দুধ। ধর্মশালার ঘরটিও চমৎকার। গঙ্গার বাতাস, মুক্ত আকাশ, একটি কম্বলের বিছানা আর সাধু সজ্জনের সঙ্গ, ইহার অপেক্ষা আনন্দের আর কি আছে? তোমার গর্ভধারিণী মহা তেজস্বিনী মাতাকে বলিবে আমি বাঁচিয়া আছি। তিনি যেন সদবার আহার বিহার করিয়া সুখে থাকেন। তোমরা আমার আশীর্বাদ লইবে। ইতি আশীর্বাদক তোমাদের বাবা। চিঠিটা পড়ার সময় উমাশশীর মুখের ভাব কতবার পাল্টে যাচ্ছিল, ছেলেমেয়েরা তা নজর করার সাহস করল না। তপন দাঁড়িয়ে থাকল। ভাবটা এমন যে তার কোনো দোষ নেই। বাবা যে এরকম চিঠি লিখবে সে কেমন করে বুঝবে? এই জন্যই তো সে চিঠি নিয়ে আসতে চাইছিল না। চিঠি শেষ করে উমাশশী আগুনের ঝলকের মতন চোখ করে ছেলেমেয়ের দিকে তাকালে। চোখ মুখ টকটক করছে। টান মেরে ফেলে দিলেন কাগজটা। তারপর চেঁচিয়ে বললেন, পুলিশের মেয়ে বিয়ে করে উনি ছাগল হয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে। এখন তো উনি সিংহ, ধর্মশালার আতপ আর ঘি খেয়ে গর্জন করছেন। ঠিক আছে, আমিও দেখব। 2 সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল। উমাশশী আশা করেছিলেন হাতের নগদ টাকা ফুরলেই কর্তাকে ফিরতে হবে। যেরকম কাছা খোলা বেহিসেবি মানুষ, তাতে 400 টাকার তেজ বেশি দিন থাকবে না। অবশ্য যাবার সময় নবরত্নের আংটিটা চুরি করে নিয়ে গেছে। আংটির মালিক আংটি নিয়েছেন, তাতে কিছু নয়, কিন্তু টান পড়লে সেটাও কি বেচে দেবে? ছেলে মেয়েদের দিয়ে উমাশশী চিঠি লিখিয়েছেন 7-8 জায়গায়। কলকাতায়, পাটনায়, টাটানগরে, মির্জাপুরে, বেনারসে, প্রায় সব জায়গাতেই, যেখানে কোনো না কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে। একেবারে নিজের বলতে কর্তার কেউ নেই, উমাশশীরও নয়, এক বড় মেয়ে ছাড়া। খুড়তুতো, জ্যাঠতুতো, মাস্তুতো ভাই বোনরাই যা রয়েছে 2 তরফের। আজকাল চিঠিপত্রেই যা যোগাযোগ। আগে মাঝে মাঝে তারা আসতো টাসত, এখন আর সে সময় কই, সুযোগই বা কোথায়? উমাশশী কচি খুকি নন, তার বোধবুদ্ধি যথেষ্ট। লোক হাসানোর কাজ তিনি করবেন না। ছেলে মেয়েদের বলে দিয়েছিলেন, তোমাদের বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন, এসব কথা যেন কিছু লিখো না, লোকে হাসবে, তোমাদের বাবার তাতে মান বাড়বে না। গুণের তো শেষ নেই বাবুর, সবাই জানে। ঘর ছেড়ে পালানোর কথা একদম লিখবে না। এ কথা ও কথার পর শুধু লিখবে, তোমাদের বাবা এখন এখানে নেই, বাইরে গেছেন, ওতেই কাজ হবে। কোথাও যদি গিয়ে উঠে থাকেন তোমাদের বাবা, ওদের জবাবে জানতে পারবো। তোমাদের দিদিকেও ওই রকম লিখবে। শ্বশুরবাড়িতে দিদির মান সম্মান আছে, তার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছে, এটা জামাইয়ের জানার দরকার নেই, তাতে তো তোমাদের মুখ উজ্জ্বল হবে না। ছেলেমেয়েরা চিঠি লিখে লিখে মাকে দেখিয়েছিল। উমাশশী সব চিঠি আগাগোড়া পড়ে নিজের হাতে খামির মুখ এঁটে দিয়েছিলেন। এই 15 দিনে অনেকেরই চিঠির জবাব এলো, কিন্তু কেউ লিখল না কর্তা কারুর কাছে গিয়ে উঠেছেন। উমাশশী ভাঙবার পাত্রী নন। গুপ্তবাবুকে হাড়ে হাড়ে চেনেন। সারা জীবন ধরে জ্বলছেন উমাশশী। অনেক রাগ, অভিমান, তর্জন গর্জন দেখেছেন। গুপ্তবাবু হলেন গাদা বন্দুকের ফাঁকা আওয়াজ, আওয়াজ ছাড়া তার কিচ্ছু নেই।
কিন্তু নিজেকে যতই সামলান, থেকে থেকে মনটা খুঁতখুঁত করতে লাগল। গেল কোথায় মানুষটা? ছেলেমেয়ের কাছে ইতিমধ্যে আরও ৩-৪টে চিঠি এসেছে কর্তার। উমাশশী দেখেছেন। তার বড় অবাক লাগে। চিঠিতে কোনো ঠিকানা নেই, সে না হয় কর্তা না দিলেন, কিন্তু খামের উপর পোস্ট অফিসের ছাপ দেখেও কিছু বোঝার উপায় নেই। এমনই ছাপ যে একটা অক্ষরও পড়া যায় না। চিঠিগুলো কোথা থেকে আসে বোঝা গেলেও না হয় উমাশশী ধরতে পারতেন কর্তার গতিবিধি কোন দিকে। সেদিনও একটা চিঠি এলো ছেলের নামে। যথারীতি উমাশশীকে দেখানো হলো। উমাশশী দেখলেন, পড়লেন, কিন্তু কিছু বললেন না। গুপ্তবাবু একতরফা চালাচ্ছেন। প্রত্যেকটি চিঠিতে উমাশশীর মুণ্ডুপাত করছেন। খোঁচার উপর খোঁচা। চিমটে গরম করে গায়ে ছ্যাঁকা দিলেও এত লাগত না। এক এক সময় উমাশশীর মনে হয় তার গায়ের চামড়া কেটে কেটে লেবুর রস আর নুন ছড়িয়ে গুপ্তবাবু যেন জ্বালাটা দেখবার চেষ্টা করছেন। কোনো উপায় নেই উমাশশীর। আড়াল থেকে যে লোক লড়াই চালায় তাকে মানুষ ধরবে কেমন করে? সামনাসামনি হলে তিনি দেখে নিতেন। কাপুরুষ কোথাকার, সাহস নেই যে সামনে দাঁড়িয়ে লড়বে। আড়ালে গিয়ে উমাশশীকে চোরা বান মারছ, ভাবছ তাতে তোমার পৌরুষ বাড়ছে। ঘেন্না ধরে গেল তোমায় দেখে। এক একদিন এই বয়সেও চোখে জল আসে উমাশশীর। বাবা বেঁচে থাকলে একবার দেখতেন সারদা গুপ্তকে, কোমরে দড়ি বাঁধিয়ে ধরিয়ে আনাতেন। আজ বাবা নেই, উমাশশী একেবারে অসহায়। এমনই কপাল তার, নিজের পেটের ছেলে মেয়ে দুটোকেও নষ্ট করে দিচ্ছে তাদের বাপ। মার নামে লাগিয়ে লাগিয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করছে। উমাশশী তো বলতে পারেন না, তোদের বাবার চিঠি তোরা পড়বি না, আমায় এনে দিবি, আমি আগুনে ফেলে দেব। ছেলেমেয়েরা শুনবে কেন? হয়তো দেখা যাবে বাপের চিঠির কথা আর তারা মার কাছে জানাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে পড়ছে। এ তবু বোঝা যায় চিঠিপত্তর এলে মানুষটা কোথাও না কোথাও রয়েছে। ছেলেমেয়েরা যদি চিঠির কথা লুকোয়, উমাশশী কিছুই জানতে পারবেন না। শরীরটা দুপুর থেকেই ভালো ছিল না। পূর্ণিমা সামনে। কোমরে হাঁটুতে আঙুলের গাঁটে বাতের টনটনানি। বিকেলের দিকে উমাশশী বাইরের বারান্দায় বসেছিলেন খানিক। তাড়াতাড়ি বেলা পড়ে যাচ্ছে আজকাল। সন্ধ্যের মুখে বিকেলের কাপড় চোপড় ছেড়ে সোজা ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে থাকতে থাকতে মনটা বড় মুষড়ে পড়ল। জোড়া খাটের একটা আজ কতদিন ধরে ফাঁকা। বড় বড় বালিশগুলো টান টান হয়ে পড়ে থাকে। মাথার দাগ পড়ে না কোথাও। বিছানার চাদর টাদরও এক বিন্দু কোঁচকায় না। ঘরের কোণে আলনায় কর্তার একটা ময়লা পাজামার পা দুটো ঝুলছে। যেন আড়ালে বসে ভূতের মতন পা দোলাচ্ছেন কর্তা। কর্তা ঘরে থাকলে তামাকের গন্ধ থাকে, কাগজ পাকিয়ে সিগারেট খান, সেই গন্ধ আর নেই। পায়ের চটি দুটো বরাবরই খাটের তলায় পড়ে থাকত, তাও নেই। বেশ ফাঁকাই লাগে আজকাল উমাশশীর। মেয়ে এসে শুতে চেয়েছিল রাত্রিরে, উমাশশী না করে দিয়েছেন। কর্তার বিছানায় কেউ কোনোদিন শোয়নি, কাউকে শুতেও দেননি উমাশশী। ছেলেমেয়েরা যখন কচি ছিল তখনও নিজের বিছানায় রেখেছেন। তারপর আজ কতকাল তো দুই বুড়ো বুড়ি এইভাবেই শুয়ে এলেন। থাক পড়ে থাক ফাঁকা বিছানা, উমাশশী নিজের ঘরে একাই শুতে পারবেন। মনটা ভালো ছিল না। 5 রকম ভাবতে ভাবতে হঠাৎ তার কি খেয়াল হলো, কানাইকে ডাকলেন। কানাই এলে বললেন, দিদিকে একবার ডেকে দে, আর কামিনীকে বল আমায় একটু চা দিয়ে যাবে আর পান। কানাই চলে গেল। একটু পরেই আশা এসে দাঁড়ালো। উমাশশী বললেন, তোমার বাবার চিঠিগুলো রেখেছ না ফেলে দিয়েছ? আছে। চিঠিগুলো এনে আমায় দাও, সমস্ত চিঠি। খামগুলো আছে না গেছে? রয়েছে, ওগুলো আনবে। দাদা কোথায়? এই তো বাড়ি ফিরল। ঠিক আছে, জানালার দিকের বাতিটা নিভিয়ে দিয়ে মাথার দিকেরটা জ্বেলে দাও, আর আমার চশমাটাও দিয়ে যাবে।
মার হুকুম মতো আশা একদিকের বাতি নেবালো, মাথার দিকেরটা জ্বালল, চশমা এনে দিল, তারপর চিঠিগুলো আনতে চলে গেল ঘর ছেড়ে। আশা সামান্য পরেই ফিরে এলো চিঠি নিয়ে। কামিনীর আসতে দেরি হলো। চা এনেছে, পানের ডিবে আর জর্দার কৌটো। উমাশশী ধীরে সুস্থে চা খেয়ে পান জর্দা মুখে পুরলেন। জর্দাটা ভালো নয়, কর্তা থাকলে 5 দোকান খুঁজে এনে দেন। তিনি নেই, ছেলেকে বলেছিলেন উমাশশী। ছেলে যা পেয়েছে হাতের কাছে এনে দিয়েছে। বিশ্রী জর্দা, দায়সারা কাজ। এসব থেকেই বোঝা যায় কর্তা না থাকলে উমাশশীকে কেউ তোয়াক্কাও করে না। চোখে চশমা এঁটে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লেন উমাশশী। চিঠিগুলো গুছিয়ে নিলেন। প্রথম চিঠিটা বাড়ি ছেড়ে যাবার 1-2 পরে এসেছে। আবার একবার খুঁটিয়ে পড়লেন। উমাশশী আর উমাশশীর বাবাকে কি বিচ্ছিরি করে গালাগাল দিয়েছে দেখেছ? যেন পুলিশের মেয়েকে বিয়ে করে উনি বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন, বেরুবার আর পথ পাননি। মেয়ে বাপে মিলে শুধু ওকে ভয় দেখিয়েছে, আঁচড়েছে আর কামড়েছে। ঠিক আছে কর্তা, ছেলের কাছে তুমি খুব সাধু সাজ্য, নিরীহ গোবেচারি সাজছ। এইরকম বেইমানি ধর্মে সইবে না। মা বাপ মরা ছেলে, দেখতে শুনতে ভালো, বিদ্যে বুদ্ধি রয়েছে দেখে বাবা তোমায় যেচে জামাই করেছিলেন, নয়তো 5-7টা অ্যাডভোকেট ব্যারিস্টার ছেলে হাতে ছিল বাবার। কাঞ্চন ফেলে কাঁচ নিয়েছিলেন বাবা। অমন মানুষের গায়ে তুমি কাদা ছিটলে? নিজের দোষটা দেখো না কেন গুপ্তবাবু? বিয়ে করেছিলে যখন, তখন থাকার মধ্যে চাকরিটা না হয় ছিল, আর কোনো সাংসারিক জ্ঞান ছিল তোমার? একটা ঘর ভাড়া পর্যন্ত জোটাতে পারো না, বউকে নিয়ে আহ্লাদ করার ইচ্ছে। বাবা রাজি হননি বলে কত তেরিয়া মেরিয়া। শ্বশুরবাড়ির ছায়া মারাবে না বলেছিলে। আমার বাবা তোমায় ধরে আনিয়েছিলেন, তাতে কোনো দোষ হয়েছে? পুরনো কাসুন্দি ঘাঁটতে বলো না, তোমারই তাতে মাথা কাটা যাবে। কোন একটা দলের সঙ্গে ক্যাম্প করতে গিয়েছিলে, যেখানে তোমার ঘাড় মটকাবার জন্যে মেয়ে জুটেছিল একটা। দুজনে শীতের মধ্যে হু হু হি হি করতে করতে আগুন সেঁকতে। এই নিয়ে অশান্তি করতে চেয়েছিলে তুমি, বলেছিলে বাড়ি ছেড়ে চলে যাবে। বাবা তোমায় শাসিয়ে দিয়েছিলেন আড়াল থেকে। কত না গুণ ছিল তোমার গুপ্তবাবু। ছেলে মেয়েদের কাছে তো তোমার মতো নির্লজ্জ হয়ে সব কথা বলতে পারি না, তাই তুমি আজ আমার মুখে চুনকালি মাখাচ্ছ। মাখাও মাখাও। খুঁজে পেতে দ্বিতীয় চিঠিটাও সাজিয়ে নিলেন উমাশশী। পড়লেন আবার খুঁটিয়ে। ঠিকানা নেই, কিন্তু চিঠি থেকে বোঝা যাচ্ছে পুরনো ধর্মশালা ছেড়ে কর্তা নতুন জায়গায় গিয়ে উঠেছেন, অন্য কোথাও। লিখেছেন এখানে ঝর্ণা আছে, বন আছে, গাছে গাছে অজস্র পাখি। পুরনো এক শিব মন্দির। শিব মন্দিরের সামান্য তফাতে এক আশ্রম মতন। 4-5টি সাধু সন্ন্যাসী থাকেন, সকলেই অস্থায়ী। 1-2 মাস করে থাকেন, আবার চলে যান। সেখানে কোনো এক মহা সাধুর সাক্ষাৎ পেয়েছেন কর্তা। তিনি নাকি গুপ্তবাবুকে বলেছেন, তুমি তো চাঁদি ছিলে বেটা, কিন্তু তোমায় এখন শিশে বলে মনে হচ্ছে। তোমার জেল্লা কেউ নষ্ট করে দিয়েছে। চিঠিতে কর্তা লিখেছেন, তোমার মাতা ঠাকুরানীর গণ আমি জানি না, রাক্ষসগণ ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি নরগণ, নররাক্ষসের লড়াইয়ে নরের পক্ষে জেতা সম্ভব নয়। তোমার মার জয় হইয়াছে, আমি পরাস্ত হইয়া দলিত মথিত অবস্থায় পড়িয়া আছি। আমার আর জেল্লা কি করিয়া থাকিবে? তোমার মা আমায় সীসা করিয়া ছাড়িয়াছেন। বড়ই দুঃখ হয়, বুক ফাটিয়া যায়। আমার কি ছিল আর কি হইলাম? সোনা তামা হইয়া গেল। নদীটি মজিয়া নালা হইয়া গেলে এই প্রকারই হয়। তোমার প্রতি আমার উপদেশ, পুলিশের মেয়ে তো বটেই, এমনকি যে মেয়ের চলনে বলনে আচারে আচরণে বিন্দুমাত্র মদ্দানি ভাব দেখিবে, বুঝিবে সে তোমার গলা ও বাহুর জোরে দাবাইয়া রাখিবে। কদাচ তাহাকে বিবাহ করিবে না, করিলেই মরিবে। তোমার ব্যক্তিত্ব
সেই চণ্ডী স্বরূপা কন্যা অতি সহজেই আমের মতন চুষিয়া খাইবে। আমি রীতিমতো সুস্থ। এই স্থানে লাল আটার রুটি ও অড়হর ডাল কি যে অপূর্ব স্বাদের তাহা তুমি বুঝিবে না। ভেন্ডির ঘ্যাটটাও চমৎকার। কিঞ্চিৎ ছাগদুগ্ধ পান করিয়াছি, উহা বড়ই উৎকট। মহাত্মাজি যা পারেন, সাধারণে তাহা কেমন করিয়া পারিবে। যাহা হোক, আমার জন্য চিন্তা করিও না, আমি শান্তিতে আছি। আমার বন্ধন দশা কাটিয়াছে, ইহাই জগদীশ্বরের কৃপা। এখানে শীত পড়িয়াছে, ওখানে কি শীত পড়িল? শীত সমাগমে তোমার মা জননী বাত ব্যাধিতে কাবু হন। মাঝে মাঝে আমি ভাবি, মনুষ্যরূপে না জন্মিয়া যদি বাত ব্যাধি রূপে এ সংসারে আসিতে পারিতাম, আমার কিছু লাভ হইত। আমার কপাল মন্দ। উমাশশী চিঠিটা যথারীতি ভাঁজ করে খামে রেখে দিলেন। রাগে করকর করছিল চোখ, মাথাটাও দপদপ করছে। কিন্তু কার উপর রাগ দেখাবেন? থাকতো মানুষটা চোখের সামনে তো ঝাঁপ দিয়ে পড়তেন বুকের উপর। নাগালের বাইরে গিয়ে আজ বলছেন আমি নাকি রাক্ষস আর উনি নর। আমার হাতে পড়ে রূপোর তাল শীষে হয়ে গেছে। আজ এসব কথা তো লিখবেই। নেমো খারাম, অকৃতজ্ঞ। উমাশশীর হাতে পড়েছিল বলে বর্তে গিয়েছ, কিছুই তো ছিল না তোমার। এই ঘরবাড়ি, দুটো পয়সা গচ্ছিত রাখা, বড় মেয়ের বিয়ে, সবই তো আমার জন্য হয়েছে, তোমার কেরামতিতে নয়। ব্যারিস্টার বর ছেড়ে তোমার মতন হেজিপেজিকে বিয়ে করেছিলাম, আর আজ বলছো আমি রাক্ষসী? কাঁদতে ইচ্ছে করছিল উমাশশীর, কিন্তু কেঁদে কি হবে? কার জন্য কাঁদবেন? ওই চোর বাটপার ভাগলু মানুষটার জন্যে? তৃতীয় চিঠিটা বার করে নিলেন উমাশশী। এটা আবার আদিক্ষেতা করে মেয়েকে লেখা হয়েছে। পড়া চিঠি আবার পড়লেন। খুবই অবাক কাণ্ড, মানুষটা কোথাও দুদিন স্থায়ী হচ্ছে না। আজ এখানে, কাল ওখানে। কোন পথ থেকে কোথায় চলেছে? হিমালয়ের দিকে নাকি? আগের বার যেখানে ছিল তার সামনে ঝর্ণা, বন, পাখি, শিব মন্দির, কত কি। এবারে মেয়ের কাছে বর্ণনা করে লিখেছে এক শেঠের বাড়ির দোতলার ঘরে রয়েছে, সামনে নর্মদা নদী, শয়ে শয়ে লোক সকাল থেকে স্নান পুজো আর্চা করছে, সাধু সন্ন্যাসীদের আসা যাওয়া। নর্মদা নদী তরতর করে বয়ে চলেছে। ঘাটের পাড়ে গাছের ছায়ায় সারাদিন ধুনি জলে সাধুদের। কর্তা মেয়েকে লিখেছেন, তীর্থে তীর্থে কত কি ছড়াইয়া রহিয়াছে। সংসারে থাকিলে জীব অন্ধ হয়, কিছুই দেখিতে পায় না। আমি যাহা দেখিতেছি তাহাতেই চমৎকৃত হইতেছি। এখানে এক বাঙালি সন্ন্যাসীর সহিত সাক্ষাৎ হইল। 18 বৎসর বয়সে সংসার ত্যাগ করিয়া হিমালয়ের দিকে চলিয়া গিয়াছিলেন। 12 বৎসর গুহায় সাধনা করিয়াছেন, এখন আবার এই অঞ্চলে ঘুরিয়া বেড়ান। বয়স 50 হইবে। কি তেজপূর্ণ চেহারা, মহাপণ্ডিত ব্যক্তি, মস্ত সাধক, কিন্তু বড় বিনয়ী, নম্র, প্রাণখোলা। স্বামীজি আমায় একটি দুটি উপদেশ দিয়াছেন, তোমার মঙ্গলের জন্যে লিখিতেছি। স্বামীজি বলেন, মানুষের কয়েক প্রকার স্বভাব আছে। সে কখনো কখনো বৃষ জাতীয় আচরণ করে, কখনো বৃশ্চিক জাতীয়। আবার কাহারও আকার প্রকার আচার বিচার কুম্ভ জাতীয়। বৃষজাতীয় মানুষ সংসারে খায়, দায়, ঘুমায়, কখনো কখনো সামনে পড়িলে গুঁতা মারে। বৃশ্চিক জাতীয় মানুষ ভীষণ, তাহারা শুধু কামড় দেয় না, বিষের জ্বালায় জ্বালায়। আর কুম্ভ জাতীয়রা গোবেচারী, তারা সহজেই ফাটিয়া যায়। তুমি আমার কনিষ্ঠা কন্যা, তোমার স্বভাব যদি তোমার গর্ভধারিণীর মতন হয় তবেই মরিবে। তোমার মা যে বৃশ্চিক জাতীয় মানুষ তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তাহার কামড় যত, বিষও তত। আমি তো তাহাকে সজারুও বলিতে পারি। কাছে গেলে তাহার গা ফলে কাঁটা দিয়া বিদ্ধ করেন। তুমি কখনো মার স্বভাব গ্রহণ করিও না। আমাদের দেশের মেয়েদের
নম্র বিনীত মিষ্টভাষী হইতে হয়। ইহাতেই তাহারা সকলকে সুখী করে, নিজেও সুখী হয়। তুমি অন্য সংসারে গিয়া অন্যদের সুখী করো, নিজে সুখী হয়েও। ঈশ্বরের কাছে ইহাই আমার প্রার্থনা। তুমি যে কেমন তাহা আমি জানি, তবু ভয় হয় তোমার মাতা ঠাকুরানী না তোমায় দলে টানিয়া লন। বৃশ্চিকম বিভেতি, সংস্কৃত ব্যাকরণ বিদ্যা আমার নাই, শুদ্ধ করিয়া নিবে। মোদ্দা কথাটা এই, বৃশ্চিক হইতে সাবধান। আমার অল্প স্বল্প কাশি হইয়াছিল। এই অঞ্চলে শীত আসিয়াছে, ঠান্ডা লাগিয়াছিল বোধহয়। মিছরির কত করিয়া আদা গোলমরিচ সহযোগে খাইয়াছি, কাশি আরাম হইয়াছে। মনে আমার স্ফূর্তি, প্রাণে মুক্তি, বেশ আছি। মোটা মোটা চাপাটি, বেগুন পোড়া, ছোলার ডাল, দহি দিয়া 2 দিন খাইলাম, ভালোই লাগিল। আধলোটা দুধও জুটিয়াছিল গতকাল। ঘুমটুম ভালোই হইতেছে। তোমার মাকে বলিবে তিনি যেন আমার বিছানাটি গুটাইয়া ছাদে তুলিয়া দেন, আর আমার খাটটি ঘর হইতে বাহির করিয়া কলা বাগানে ফেলিয়া আগুনে দিবার ব্যবস্থা করেন। আমার যাহা কিছু আছে দান ধ্যান করেন। সংসারের বাইরে যে শান্তি পাইয়াছি, তাহা ছাড়িয়া কোন মূর্খে আবার গৃহে ফেরে? উমাশশী চিঠি শেষ করে চোখ বুজে শুয়ে থাকলেন। মাথার মধ্যে টনটন করছে, ঘাড়ের কাছটায় ব্যথা, সর্বাঙ্গ জ্বালা করছে রাগে। এ কেমন শত্রুতা? দূর থেকে আড়াল থেকে আমার সঙ্গে শত্রুতা করছো? সাধ্য থাকে, সাহস থাকে, সামনে এসে দাঁড়াও। কে বৃশ্চিক আর কে কুম্ভ তোমায় দেখাচ্ছি। এমন অসভ্যতা মানুষে করে, ইতরামের শেষ নেই। নিজের ছেলে মেয়েদের তুমি তাদের মার পেছনে লাগাচ্ছ। ছি, ঘেন্নায় মরি। অভিমানে উমাশশীর চোখে জল এলো। 2 ফোঁটা কেঁদে চোখ মুছে নিলেন। স্বামীর জন্যে চোখের জল উমাশশী অনেক ফেলেছেন। তখন বয়স ছিল ফেলার, জলও ছিল পর্যাপ্ত। এ বয়সে আর কতই বা কান্নাকাটি করতে পারেন? সেই যে কর্তা ঢং করে গাইতেন, নয়নের বাড়ি রেখেছ নয়নে, সেই বাড়িও তো এখন শরীরের আর 5টা পদার্থর মতন কমে এসেছে। কমে এসেছে না অন্তঃস্রোতা হয়েছে, তা অবশ্য উমাশশী বুঝতে পারেন না। তখন হাউমাউ করে কাঁদলেও বলার কেউ ছিল না। ছেলেমেয়েরা ছোট ছোট, তারা অত শত বুঝতে পারত না। উমাশশী অন্য কোনো কথা বলে কিংবা ছুতো দেখিয়ে প্রাণ ভরে কেঁদে নিতে পারতেন। এখন কি আর পারেন? ছেলেমেয়েরা বুঝতে পারবে মা বাবার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে, দেখে আড়ালে হাসাহাসি করবে। কান্নাটা তাই উমাশশীর বুকে বুকেই রইল। নিজের ঘরে বসে বড় বড় নিঃশ্বাস ফেলেন, টপ টপ করে জল পড়ে চোখ বেয়ে, আঁচলে মুছে নেন। বুকের তলায় কষ্ট হয়। দুপুরে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবেন। কোথা দিয়ে কেমন করে কর্তাকে ধরবেন বুঝতেও পারেন না। বেনারস, এলাহাবাদ, হিল্লি, দিল্লি কোথায় গিয়ে রয়েছেন জানতে পারলেও একটা কথা ছিল, উমাশশী না হয় ছুটতেন। কিন্তু গুপ্তবাবু যে কোথায় তা জানার কোনো পথ রাখেননি। উমাশশীও একেবারে হাল ছেড়ে দেবার মানুষ নন। যদি তাই হতেন তবে কোন কালেই গুপ্তবাবুকে ছেড়ে দিতেন, আর গুপ্তবাবুও খাঁচা থেকে ছাড়া পেয়ে মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন। উমাশশী অত বোকা বা কাঁচা নন। নিজের পায়ে কুড়ুল মেরে গুপ্তবাবুকে স্বাধীন মুক্ত পুরুষ হতে দেননি। পুরুষ মানুষ কেমন জিনিস তা তিনি জানেন। হাতের ফাঁক দিয়ে একবার গলে পড়ল তো পড়লই। কোন জলে গিয়ে ডুববে তা কেউ জানে না। কার সাধ্য আর তাকে খুঁজে বার করে? উমাশশী স্বামীকে আঙুলের ফাঁক দিয়ে গলতে দেননি। খুব সাবধানে মুঠোর মধ্যে ধরে রেখেছিলেন। মুঠো একটু আধটু আলগা হলেই বুঝেছেন গুপ্তবাবু গলবার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে মুঠো আরও শক্ত হয়েছে। গুপ্তবাবু বুঝে নিয়েছেন তিনি যদি যান ডালে ডালে, উমাশশী ঘোরেন পাতায় পাতায়। মানুষটাকে বরাবর এইভাবে বেঁধে রেখেছিলেন উমাশশী। বাবা যতদিন বেঁচে ছিলেন তোয়াক্কাও করেননি।
পালাবার পথ ছিল না কর্তার। খোঁয়ারের জিভ ঠিকই ধরা পড়ে যাবে উমাশশী জানতেন। আজ বাবা নেই, উমাশশী অসহায়। আর ঠিক এই সময়ে যখন উমাশশীর মনে কিছুমাত্র খল ছিল না, দুশ্চিন্তা ছিল না, তখন কর্তা তাকে ফাঁকি দিয়ে পালালেন। উমাশশী ভাবতেই পারেন না, এই বয়সে কেউ পালায়? যখন বয়স ছিল পালাবার, তখন যদি পালাতে পারতে তোমায় আমি ত্যায্য করতুম। তখন তো সে মুরদ ছিল না। এখন আমায় অক্ষম দেখে খুব সাহস দেখালে। 20-22টা দিন তো কাটল। উমাশশীও তো পাথর নন, মানুষ। তারও গায়ে রক্ত মাংস আছে। তুমি যতই তাকে রাক্ষসগণ বলো না কেন বৃশ্চিকের জাত, তার স্বভাব চরিত্র নিয়ে খোঁচা মারো, তবু সে কেমন করে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে? হাজার হোক, মানুষটি জোয়ান মদ্য নয়, বয়স হয়েছে, বুড়ো। তার এখন নিয়মে থাকার কথা। একটা সহ্য হলে অন্যটা হয় না। আরাম আয়েশ ধরা বাঁধা দরকার। সেই মানুষ লাল আটার রুটি, অড়হর ডাল, ঢেঁড়সের তরকারি আর ছাগলের দুধ খাচ্ছে, মাটিতে কম্বল পেতে শুয়ে আছে। ভাবলেই উমাশশীর বুকের মধ্যে কেমন যেন করে। তার উপর লিখেছে সর্দি কাশি হয়েছিল, মিছরির কত আর আদা খেয়ে আরাম হয়েছে। উমাশশী বুঝতে পারছেন একটা সর্বনাশ না করে গুপ্তবাবু ছাড়বেন না। অত জেদ, অত তেজ, স্ত্রীর উপর পুষে রাখা 30 বছরের গায়ের জ্বালা মেটাতে গিয়ে কর্তা কোথায় কোন ধর্মশালায় শয্যাশায়ী হয়ে পড়বেন, তখন উমাশশীর ডাক পড়বে। ভবিষ্যৎটা উঁকি মারলেই বুক কেঁপে ওঠে উমাশশীর। অর্শের রোগী, ওদিকে আবার শ্লেষ্মার ধাত। সামান্য গোলমাল হলেই বুকে কফ জমে। অল্প স্বল্প ডায়াবেটিস। ঠাকুরের কত অঙ্গে কত খুঁত। সেই মানুষ গিয়েছেন সংসার ত্যাগ করতে। আসলে সবই উমাশশীকে ভোগাবার জন্যে। কিন্তু এ কথা কে কর্তাকে বোঝাবে? অত তেজ ভালো নয়, এটা আহাম্মকি। নিজে যখন চোখ উল্টে পড়বে, তখন তোমার ভোগান্তিও কম হবে না। 20-22 দিনের মাথায় আবার চিঠি এলো। ছেলেমেয়েরা চিঠি লুকোয় না। মেয়েই চিঠিটা এনে দিল। উমাশশী তখন রান্নাঘর ঘুরে সবে নিজের ঘরে এসেছেন, একটু জিরিয়ে নেবেন। আশা এসে চিঠিটা দিল। উমাশশী বললেন, পিয়ন এসেছিল? আশা মার মুখের দিকে তাকিয়ে কেমন যেন ইতস্তত করল। বলল, না, দাদা একটু বেরিয়েছিল, পোস্ট অফিস থেকেই চিঠি নিয়েছে। কোথায় দাদা? ঘরে। উমাশশী খামটা উল্টে পাল্টে দেখছিলেন। যথারীতি খামের মুখ ছেঁড়া। চশমা দিতে বললেন মেয়েকে। আশা চশমা এনে দিল। চশমা চোখে দিয়ে উমাশশী খামের ঠিকানাটা যেন একটু বেশি নজর করেই দেখলেন। তারপর ডাকঘরের ছাপ। ব্যাপারটা তাঁর কাছে খুবই আশ্চর্যের মনে হয়। একটা দুটো নয়, আজ 20-22 দিনে 4-5টা চিঠি এসেছে কর্তার। সবকটাই খামে। কিন্তু সবকটা চিঠিরই ডাক টিকিটের উপর মারা ডাকঘরের ছাপ এত অস্পষ্ট কেন? কেন একটারও ছাপ পড়া যায় না? ছাপটা পড়া গেলে বোঝা যেত কর্তা কোথায় আছেন। উমাশশী হঠাৎ ছেলেকে তলব করলেন। আশা দাদাকে ডাকতে গেল। উমাশশী চিঠিটা বার করলেন। সেই একই ব্যাপার, নিজের কোনো পাত্তা দেননি কর্তা। ঠিকানা চিঠি লিখেছেন ছেলেকে। তোপও এলো। আশাও পিছু পিছু এসেছে। উমাশশী ছেলের দিকে তাকালেন, চোখে বিরক্তি। তুমি পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়ে এসেছ? তোপও মাথা দোলালো। চুল কাটতে গিয়েছিলাম সেলুনে, পোস্ট অফিস থেকে নিয়ে নিলাম চিঠিটা। পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলে না কেন? তোপও মার চোখে চোখে তাকালো না, বলল, কি? এই যে তোমার বাবার চিঠিগুলো আসছে, এগুলো কোথা থেকে আসছে? তোপও যেন থতমত খেয়ে গেল। বলল, কেন, বাবা যেখান থেকে লিখেছে সেখান থেকে। সেই জায়গাটা কোথায়? উমাশশী ছেলেকে ধমকে উঠলেন। একটা চিঠির ও টিকিটের উপর ছাপ পড়া যায় না কেন? তোপও রীতিমতো ঘাবড়ে গেল। আশার দিকে তাকালো একবার, তারপর ঢোক গিলে বলল, কি জানি,
পোস্টমাস্টার বাবুকে জিজ্ঞেস করলে তিনি কেমন করে বলবেন? ছাপ তো পড়াই যায় না। আমার মনে হয় বাবা RMS-এ চিঠি ফেলে। উমাশশী বললেন, কেমন করে বুঝলে? তপু বলল, আমি 2-1টা খামে আর দেখেছি। না রে আশা? আশা ঘাড় হেলিয়ে বলল, আগের চিঠিটাতেই তো ছিল। উমাশশীর পছন্দ হলো না। বললেন, কাল পোস্ট অফিসে গিয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করবে। তিনি তো তোমাদের বাবার ইয়ার বন্ধু ছিলেন। জিজ্ঞেস করবে এরকম বেআইনি চিঠি আসে কেন। আশা বলল, বেআইনি বলা যাবে না মা। কেন? ছাপ তো থাকে। তুমি আমাকে আইন শেখাবে? আমার বাবার কাছে অনেক আইন আমি গুলে খেয়েছি। আশা চুপ করে গেল। তপু কে যেন ভেবে নিয়ে বলল, পোস্টমাস্টার বাবুকে বলবো যে বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন? উমাশশী আরও বিরক্ত হলো, অসহ্য লাগলো তার। বললেন, তার বলবে না? বদ্যির ঘরে কি দামড়াই না জন্মেছে? ঘরের কথা পাড়ার লোককে না বলে বেড়ালে তোমার বাবার আর মান বাঁচছে না। তপু অধবদন হলো। উমাশশী বললেন, তোমাদের বাবার এমনিতে তো আর গুণের ঘাটতি ছিল না। এখন এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, চুরি চামারি করে বাড়ি ছেড়ে পালিয়েছে। এটা আবার শহরময় ঢেড়া পিটিয়ে বলে বেড়াও, তাতে তোমাদের বাবার আরও 4টে পা গজাবে। মুখ্যু দামড়া কোথাকার। আশা ধীরে ধীরে সরে যাচ্ছিল। তপুও পালাবার চেষ্টা করছিল। উমাশশী বললেন, আমি পই পই করে না বলেছি তোমাদের বাবার নিমাই সন্ন্যাস হয়েছে, কথা কাউকে বলার দরকার নেই। শুনলে লোকে হাসাহাসি করবে, ছিছি করবে। তোমাদের বাবা কদিনের জন্য বাইরে গেছেন দরকারে, এর বেশি তো কিছু বলার দরকার পড়ে না। তপু ঢোক গিলে বলল, তাই তো বলি কেউ জিজ্ঞেস করলে। তাই বলবে, যাও। তপু মার চোখের সামনে থেকে সরে পড়তে পারলেই যেন বাঁচে। সরে সরে ঘর ছেড়ে পালালো। ছেলেমেয়েরা চলে যাবার পর উমাশশী কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে বসে থাকলেন। রাগ, ক্ষোভ, অশান্তিতে তার মুখ চোখ অপ্রসন্ন দেখাচ্ছিল। এই রকম ছেলে মেয়ে তিনি আর দেখেননি। একটা বুড়ো মানুষ, ঘরের কর্তা, তোদের বাবা বাড়ি ছেড়ে চলে গেল। দেখতে দেখতে প্রায় মাস পড়তে চলল, অথচ তোদের কোনো গা নেই। একটা দিনের জন্য দেখলাম না তোরা তোদের বাপের জন্য ছটফট করিস, মুখ শুকনো করে বসে থাকিস। 4 বেলা খাচ্ছিস, দাচ্ছিস, সাজন গোজন করছিস, রেডিও বাজিয়ে গান শুনছিস, আর বাইরে বাইরে আড্ডা ইয়ার্কি মেরে বেড়াচ্ছিস। তোদের দেখলে মনে হয় গলা কেটে কেটে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। বাপ বাড়ি নেই, সে মানুষটা কোথায় কোন চুলোয় ছাতু ছোলা খেয়ে মাটিতে শুয়ে মরছে, আর তোরা দুজনে কেমন করে যে যার ঘরে চাদর মুড়ি দিয়ে নাক ডাকাচ্ছিস। একেই বলে ছেলে মেয়ে, স্বার্থপরের দল। মা বাপকে শুধু শুষতেই পারিস তোরা। তোদের মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি বলে কিচ্ছু নেই। আজকালকার ছেলে মেয়েদের এই রীতিনীতি। উমাশশীদের সময় অন্যরকম ছিল। উমাশশী নিজের বাবা বলতে অজ্ঞান ছিলেন। অবশ্য বাবাও ছিল সেই রকম। তোদের বাবার মতন চোর বাটপার বাবা নয়। আসলে যেমন বাপ তার তেমনই ছেলে মেয়ে। উমাশশীর দুর্ভাগ্য, তিনি আর মাথা খুঁড়ে কেঁদে কেটে কী করবেন? ভগবান যার কপালে যা লিখেছেন তাই তো হবে। বড় বড় নিঃশ্বাস ফেলে ভারী বুকে উমাশশী এবার চিঠিটার উপর চোখ রাখলেন। ছেলেকেই লেখা হয়েছে। কর্তা আর নর্মদার তীরে নেই। আগের আশ্রমটিও ত্যাগ করেছেন। লিখেছেন, এখন তিনি পরিব্রাজক, কোথাও আর স্থিত হচ্ছেন না, শুধু এগিয়ে চলেছেন। আমায় যে কোন বৈরাগ্য দেবতা অলক্ষ্য হইতে হাতছানি দিতেছেন তাহা আমি জানি না। তবু আমি শুধু আমার ঝোলাঝুলিটা কাঁধে লইয়া তাহার ডাকে চলিতেছি। আমায় দেখিলে তোমাদের অবাক হইবার কথা। গালে দাড়ি, হাতে লাঠি, পায়ে কেটস জুতা, কাঁধে একটা মোচকা। আমার কোথাও বিরাম নেই, চলিতেছি আর চলিতেছি। কখনো রেলে, কখনো বাসগাড়িতে, কখনো পদব্রজে। আমার সহিত একদল তীর্থযাত্রীর পরিচয় ঘটিয়াছিল। এই দলটি কম নয়, 15 হইবে। নারী পুরুষ উভয়ই আছে, তবে নারীর সংখ্যা কম, 2-3 জন মাত্র। পথে ইহাদের সঙ্গে দেখা ও পরিচয়। শুনিলাম
তাহারা উত্তর হইতে নামিয়া আসিতেছেন, এখন দক্ষিণে যাইবেন। তাহাদের নিকট জানিলাম সাধুসঙ্গের স্থান হিমালয়ে। পথে পথে কত সাধুসজ্জন। তাহাদের নিকট বরফানি বাবা নামের এক মহাপুরুষের নাম শুনিলাম। ইনি বরফের মধ্যে সমাধিস্থ হইয়া বসিয়া থাকেন বলিয়া লোকে ইহাকে বরফানি বাবা বলে। তাহার যে কত বয়স তাহাও জানা যায় না, 100-150 বছরও হইতে পারে। যাহা হোক, আমি এখন উত্তরের পথে পাড়ি জমাইয়াছি। হরিদ্বার হইয়া হিমালয়ের দিকে যাত্রা করিব। হিমালয় আমাকে টানিতেছে। একটা অদ্ভুত ঘটনার কথা তোমায় জানাই। রেলগাড়িতে এক ভদ্রলোকের সহিত ঘটনাচক্রে আমার আলাপ হইয়া যায়। তাহার পরিচয়, তিনি এক সময় সিমলার গভর্নমেন্টের হোমরা-চোমরা অফিসার ছিলেন। ভদ্রলোক জীবনে অনেক দুঃখ শোক পাইয়া এখন সংসার ধর্ম ত্যাগ করিয়াছেন। উচ্চ শ্রেণীর তন্ত্র সাধনা করেন। তাহার কিছু ক্ষমতা জন্মিয়াছে। খগেনবাবু আমায় বলিলেন, আমার আত্মার উপর একটা মোটা আবরণ ছিল, যেমন কাঠবাদামের উপর শক্ত পুরু খোসা থাকে। এই খোসাটি আমার চৈতন্যকে এমনভাবে ঢাকিয়া রাখিয়াছিল যে আমার নাকি 84 জন্মের লক্ষণ ছিল। জীব হইয়া আমাকে নাকি 84 বার ভ্রমণ করিতে হইত। পরমেশ্বরের কৃপায় আমার সে দুর্ভাগ্য ঘুচিয়া গিয়াছে। আমি মুক্তি পাইয়াছি। এখন আমার চৈতন্য কাহারও কবজায় নাই। আমার কুলকুণ্ডলিনী জাগ্রত। খগেনবাবু বলিয়াছেন, কর্মবিপাকে আমি পাতক ছিলাম, এবার সাধক হইব। খগেনবাবু আমায় আরও একটি অভূতপূর্ব দৃশ্য দেখাইলেন। তিনি একটি আরশি বাহির করিয়া দিলেন। ছোট আরশি, আঙুল চারে তাহার মাপ। আরশির উপর কালচে রয়ের কিছু মাখানো। আমার কপালে তাহার বুড়া আঙুল কয়েক মুহূর্ত ছোঁয়াইয়া রাখিলেন। তাহার পর আঙুল সরাইয়া আরশিটি দেখিতে বলিলেন। প্রথমটায় কিছুই দেখিতে পাইলাম না। পরে দেখিলাম, কি আশ্চর্য! আরশির মধ্যে তোমাদের মাতা ঠাকুরানী। সাইজটা ছোট। দেখিলাম তোমাদের গর্ভধারিণী বিছানার উপর শুইয়া আছেন। বালিশের পাশে পানের ডিবা, জর্দার কৌটা। তিনি হঠাৎ উঠিলেন এবং কোথা হইতে একটা খাঁড়া জোগাড় করিয়া আমার দিকে ছুটিয়া আসিলেন। ভয়ে আমি আরশি ফেলিয়া দিলাম। খগেনবাবু বলিলেন, গৃহী হইবার বিন্দুমাত্র বাসনাও যদি অন্তরে থাকে, ত্যাগ করুন। গৃহে ফিরিলে আপনি অবশ্যই অনুশোচনা করিবেন। বাবা তপু, আমি মন্ত্রতন্ত্র বিশ্বাস করিতাম না, কিন্তু খগেনবাবুর আরশিতে তোমার মা জননীর যে মূর্তি দেখিলাম, তাহাতে আমার হৃৎকম্প হইল। এ মূর্তি ভুলিবার নয়। পূর্বেও কত দেখিয়াছি, তবে যথার্থ খড়গধারিণী রূপে দেখি নাই। এই প্রথম দেখিলাম। তোমার মাতা ঠাকুরানীকে বলিবে, তাহার তুরঙ্গ যতই নাচুক না কেন, তিনি আর ইহজীবনে রণসাধ মিটাইতে পারিবেন না। আমি তাহার খড়গ ও আস্ফালন হইতে বহু দূরে। তিনি আবার কেশাগ্র স্পর্শ করিতে পারিবেন না। বরং ধর্মমতে ও শাস্ত্রমতে আমি যখন জীবিত, তখন বৃথা তুরঙ্গ না নাচাইয়া মহাশয়া যেন শয়নে, ভোজনে, তাম্বুলে, চর্বণে তৃপ্ত থাকেন। তাহার ক্রোধ ও ক্লেশের কোনো কারণ নাই। আপদ বিদায় লইয়াছে। ইহাতে তো তাহার শান্তি পাইবার কথা। আমি পরে পত্র লিখিব। এই স্থানে ইতি করিতেছি। তোমরা আমার আশীর্বাদ জানিও। উমাশশী চিঠিটা বারদুই পড়লেন। পায়ের নখ থেকে ব্রহ্মতালু পর্যন্ত গনগনে আঁচের মতো জ্বলছে। ঘাড় টনটন করছিল, কপাল ফেটে যাচ্ছে। চোখের পাতা বন্ধ করে যেন নিজেকে খানিকটা সামলাবার চেষ্টা করলেন। সামলানো কি যায়? এই অসভ্যতা, ছোট লোকামির কোন জবাব উমাশশী দেবেন? পরিব্রাজকের এই কি লক্ষণ? যে লোকের নাকি 84 জন্মের আর ভয় নেই, যার চৈতন্য জেগেছে, সেই লোক এমন সব নোংরা, অসভ্য, বিচ্ছিরি বিচ্ছিরি কথা লেখে, তাও আবার ছেলেকে।
উমাশশী আরও খানিকটা বসে থেকে উঠলেন। চোখে মুখে মাথায় জল ছিটিয়ে আসলেন। পা টলছিল উমাশশীর, গা দুলছিল। কলঘরে গিয়ে চোখে মুখে ঘাড়ে ভালো করে জল দিলেন। আঁচলা করে জল নিয়ে মাথায় থাবড়ালেন। জ্বালা কি আর যায় না এই আগুন ভাবটা। কলঘর থেকে বেরিয়ে কামিনীকে ডাকলেন, জল পান দিতে বললেন। ছেলে মেয়েদের গলা পাওয়া যাচ্ছে, হা হা হিহি করছে দুজনেই। রেডিও বাজছে। কোনো শোক তাপ দুশ্চিন্তা উদ্বেগ কিচ্ছু নেই। ওদের বাপ এই দুই ছেলে মেয়েকে আশকারা আর আদর দিয়ে মাথায় তুলেছে, যেন ইয়ার বন্ধু। যারা তার বাপকে চিরটাকাল ইয়ার বন্ধুর মতো পেয়েছে, তারা আর কতটুকু বুঝবে বাবা কি জিনিস। এখনও ছেলে মেয়েদের কোনো জ্ঞান হলো না, হুঁশ হলো না। হবে, ঠিকই হবে, যখন জগতে বাবা আর মা এই দুটো মানুষ থাকবে না, তখন হবে। যত সব অকর্মা হারামজাদার দল। নিজের ঘরে ফিরে আসতে আসতে উমাশশীর মনে হল তিনি একটা মস্ত ভুল করছেন। এই তো মাস 2-3 আগে আশার একটা সম্বন্ধ এসেছিল বিয়ের। সতু ঠাকুরপো কলকাতা থেকে চিঠি লিখেছিলেন। ছেলের অন্য গুণ সবই ছিল, দোষের মধ্যে সে চেহারায় মেটে রংটা কালো, একটু বাউন্ডুলে গোছের। উমাশশী এক কথায় না বলে দিলেন। বেটে কালোকেষ্ট জামাই তিনি করবেন না। শারদাগুপ্ত নিমরাজি ছিলেন। উমাশশীর চোখে তখন নিজের কর্তার চেহারাটা লেগে আছে। ফর্সা রং, লম্বা চওড়া চেহারা। যৌবনকালে ওই চেহারা যে কি ছিল তা উমাশশীই জানেন। নিজের স্বামীর মতন যে জামাইও জুটবে উমাশশী তেমন আশা করতেন না। তবু নিজে যেমন পেয়েছিলেন, মেয়েকে তার অর্ধেক যদি না দেন তবে মেয়ে কি মনে করবে? বড় মেয়েকে তো ভালোই দিয়েছেন, ছোট মেয়ের বেলায় অন্য নজর হলে চলবে কেন? উমাশশীর এখন মনে হচ্ছিল তিনি ভুল করেছেন। আশার বিয়ে দিয়ে দেওয়াই উচিত ছিল। যার বাবা এমন দায়িত্বহীন নির্বোধ, যে মানুষ ছেলে মেয়েকে সৎ শিক্ষার বদলে অসৎ শিক্ষাই দেয়, তার বাড়িতে আইবুড়ো মেয়ে রাখা উচিত নয়। ওই মেয়ে এখন গলার কাঁটা হয়ে আটকে থাকবে। বিয়েটা দিয়ে দিতে পারলে উমাশশী ঝাড়া হাত পা হতে পারতেন। কিন্তু তিনি কেমন করে বুঝবেন মেয়ের বাপ বুড়ো মদ্য তার ভেতরে ভেতরে এত ফন্দি ছিল, ঘর ছেড়ে সে পালাবে? কামিনী জল এনে দিল, সঙ্গে পান। উমাশশী জল খেলেন, পান জর্দা মুখে দিলেন। শীত পড়ছে ধীরে ধীরে। খোলা জানালা দিয়ে টকটকে রোদ দেখা যায়। কাক চড়ুই ডাকছে। লাল করবী ফুলের গাছটা মাথা তুলে দিব্যি রোদ পোহাচ্ছে। পাশেই এক কাঠচাপা। কর্তা শীতের দিনে কাঠচাপা গাছের তলায় চেয়ার পেতে বসে বই পড়তেন। গাছতলাটা ফাঁকা। বিছানায় বসলেন উমাশশী। চিঠিটা বালিশের তলায় চাপা দেওয়া। দুপুরে চিঠিটা আরও একবার পড়বেন উমাশশী। এখন আর পড়ে কাজ নেই। পুরুষ মানুষ এই একই রকমই হয়। এমন কিছু বয়সে পাকা গিন্নি হয়ে স্বামীর সংসারে তিনি আসেননি, তবু যখন থেকে এসেছেন তখন থেকেই হাল ধরেছেন সংসারের। বলতে নেই, নিজের আঁচলের আড়ালে রেখে যেন কর্তাকে এতটা পথ বয়ে এনেছেন। কোনো কিছু বুঝতে দেননি। সেই কর্তা আজ তাকে বলছেন কাঠবাদামের শক্ত খোসা। বলছেন তিনি নাকি পাতক হয়েছিলেন এতকাল। একেই বলে নেমুখ হারাম। তোমায় কোন বাবু আরশি দেখালো, আর তুমি দেখলে তোমার 7 পাকের বউ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে পান চিবোচ্ছে। বলিহারি তোমার বাবুকে, যেমন নাপিত সে তেমনি তার আরশি। এসো একবার নিজের চোখে দেখে যাও না গুপ্তবাবু। তোমার যে পরম শত্রু, যার পাল্লায় পড়ে তোমার সব গিয়েছে, সেই উমাশশী কোন আরামে শুয়ে বসে দিন কাটাচ্ছে। খাঁড়া নিয়ে তোমায় তাড়া করতে কোনোদিনই যাইনি বাপু। তেমন শিক্ষা আমার মা বাবা আমাকে দেননি। তুমিই বরং আমার গা-গতরের ছাল ছিঁড়ে ছিঁড়ে ডুগডুগি বাজিয়েছ এতকাল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে উমাশশী যেন গুপ্তবাবুকে শুনিয়ে শুনিয়ে বললেন, এক মাঘে শীত পালায় না কর্তা, তোমার জন্যও শীত পড়ে থাকল।
উমাশশী এবার বড় মেয়েকে নিজেই একটা চিঠি লিখলেন। তার সাংসারিক জ্ঞান প্রখর। মেয়ের শ্বশুরবাড়িতে কখনো বাপের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি জানাতে নেই। মেয়ের গলা কাটা যাবে লজ্জায়, হেনস্থার শেষ থাকবে না। যে যাই বলুক, মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি হল তেল আর জলের মতন, কোনোদিন এই দুয়ে মিশ খায় না। বড় মেয়েকে চিঠি লেখার আগে উমাশশী অনেক ভেবেছিলেন। বড় মেয়ে খানিকটা মায়ের ধাতের, যদিও বাপ বলতে বরাবর অজ্ঞান ছিল, তবু অন্য দুজনের চেয়ে মায়ের দুঃখ কষ্ট সে বুঝত খানিকটা। বিয়ের পর মেয়েরা আরও যেন মা দরদি হয়। উমাশশী বড় মেয়েকে বিয়ের পর দেখে শুনে সেটা বেশ বুঝতে পেরেছিলেন। বড় মেয়েকে আগেও চিঠি লেখা হয়েছে, লিখেছে তার ভাই বোনেরা। উমাশশী নিজে সে চিঠি দেখেছেন, তারই কথা মতন লেখা। গুপ্তবাবুর গৃহত্যাগের কোনো সংবাদ লেখা হয়নি, শুধু লেখা হয়েছিল তিনি কদিনের জন্য বাইরে গিয়েছেন। কোথায় গিয়েছেন তার কোনো হদিশ দেওয়া হয়নি। মেয়ের জবাবও দেখেছেন উমাশশী, আর 5টা খবরের সঙ্গে জানতে চেয়েছে তার বাবা ফিরে এসেছে কিনা। এরপর আর কোনো চিঠি এ বাড়ি থেকে যায়নি। উমাশশী ভেবেচিন্তে দেখলেন বড় মেয়েকে আর একটা চিঠি লেখা দরকার। সরাসরি না হলেও মেয়েকে জানানো দরকার যে তাদের বাবার মাথায় হিমালয় টিমালয় বেড়াতে যাবার শখ চেপেছিল। কর্তা এখন বেরিয়ে বেড়াচ্ছেন। খবরটা জানিয়ে না রাখলে পরে কোন ফাঁক দিয়ে কি বেরিয়ে পড়বে বলা যায় না। তাছাড়া উমাশশীর আরও একটা ভয় হচ্ছিল, গুপ্তবাবুর জ্ঞানগম্যি নেই। এই বাড়িতে যেমন ছেলে মেয়েদের চিঠি লিখছেন, তেমনি হুট করে বড় মেয়েকেও তো চিঠি লিখতে পারেন। সেখানেও হয়তো জানিয়ে দিয়েছেন যে তিনি গৃহত্যাগ করেছেন, কিছুই বলা যায় না। যদি তাই দিয়ে থাকেন তবে বড় মেয়ে এতদিনে সবই জানতে পেরেছে, জামাইও জেনেছে। আর এতে কোনো সন্দেহ নেই গুপ্তবাবু গৃহত্যাগের কারণ হিসাবে যে লোকটিকে 16 আনা দায়ী করেছেন সে মানুষ তো উমাশশী। যাই হোক, বড় মেয়ের কাছ থেকে আর কোনো চিঠি আসেনি। উমাশশীও বুঝতে পারছেন না মেয়ে তার বাপের কীর্তির কতটুকু জেনেছে বা জানেনি। বেশ গুছিয়ে গাছিয়ে চাপাচাপি দিয়ে একটা চিঠি লিখলেন উমাশশী বড় মেয়েকে। চিঠি লিখে জবাবের আশায় বসে থাকলেন। এমন সময় একটা চিঠি এলো সরাসরি উমাশশীর নামে। এ যেন বিনা মেঘে বজ্রপাত। উমাশশী আশাও করেননি তার নামে কর্তার চিঠি আসবে। যে মানুষ গৃহত্যাগের সময় স্পষ্ট করে জানিয়ে গেছে ইহকাল আর পরকাল কোনো কালেই যেন স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ না হয়, সেই মানুষ লিখবে চিঠি। ছেলেই চিঠি এনে মার হাতে দিল। উমাশশী চিঠিটা হাতে নিয়ে প্রথমটাই বুঝতে পারেননি, পরে বুঝলেন খামের উপর উমাশশীর নাম লেখা। এতকাল ছেলেমেয়েদের নাম থাকত, এই প্রথম উমাশশীর নাম। চা খাচ্ছিলেন উমাশশী। চিঠিটা উল্টে পাল্টে দেখলেন, খামের মুখ বন্ধ, একটু ভারী ভারী লাগল। উমাশশীর মুখে এতদিন পরে এই প্রথম চাপা হাসি ফুটল। কর্তার তেজ তাহলে ফুরিয়েছে। 3-10-15 মধ্যেই তেজ ফুরোবার কথা, সে জায়গায় প্রায় মাস পড়তে চলল। একটু বেশি তেজ দেখালেন, এই যা। তা হয়েছেটা কি? অর্শ জাগালো, না চালকলা খেতে খেতে মাথা ঘুরে পড়েছেন কোথাও, নাকি হাত পা ভেয়ে পড়ে আছেন কোনো ডেরারান্ডায়? উমাশশী উঠলেন, পান মুখে দিয়ে সোজা ঠাকুর ঘরে। নারায়ণকে একবার প্রণাম সেরে চিঠিটা ঠাকুরের পায়ে ছুঁইয়ে ফিরে এলেন নিজের ঘরে। যে মানুষ ঘর সংসার স্ত্রী পুত্র ফেলে পালায়, তার খানিকটা শিক্ষা হওয়া উচিত। ভগবান যেন শিক্ষাটা ওকে দেন। উমাশশীকে আজ কতদিন নাকের জলে চোখের জলে করেছেন গুপ্তবাবু। সারা রাত একরকম জাগিয়ে রেখেছেন। তার শাস্তি তার পাওয়া দরকার। অবশ্য উমাশশী চান না কর্তার শাস্তিটা খুব ভারী কিছু হোক। অসুখ বিসুখ করে পড়ে থাকেন বেজায়গায়, ভগবানের কাছে সে প্রার্থনাও তিনি জানিয়েছেন। নিজেই চশমা নিয়ে চোখে নিলেন উমাশশী।
তারপর খামের মুখ ছিঁড়ে চিঠিটা বার করলেন। না, কোনো ঠিকানা নেই, নিজের পাত্তা দেননি। উমাশশী চিঠিটা পড়তে লাগলেন। কর্তা হরিদ্বার ঋষিকেশের দিকে চলে গেছেন। হরিদ্বার লক্ষ্মণঝোলা উমাশশীর দেখা। একবার ছোটবেলায় গিয়েছিলেন মা বাবার সঙ্গে, দ্বিতীয়বার যান স্বামীর সঙ্গে। চাকরি থেকে রিটায়ারের আগে স্বামী সঙ্গে নিয়ে গিয়েছিলেন, বড় ভালো লেগেছিল। কর্তা বলেছিলেন, মেয়েদের বিয়ে থা হয়ে গেলে ঝাড়া হাত পা হয়ে দুই বুড়ো বুড়ি মিলে এখানে এসে ডেরা মাতব, কি বলো উমা? কর্তা সেই হরিদ্বারের দিকেই গেছেন। অবশ্য সেখানেই থাকেননি। চিঠি পড়ে মনে হচ্ছে ঋষিকেশ ছাড়িয়ে কোনো চটিটটিতে গিয়ে থেমেছেন। কিন্তু কর্তার চিঠির সুরটাই যে বেখাপ্পা। এসব তিনি কি লিখেছেন? তোমায় পত্র দিবার প্রয়োজন আমার ছিল না, বাধ্য হইয়া দিতেছি। সাংসারিক নিয়মে এবং আইনসঙ্গতভাবে আমি তোমার স্বামী। যে যাবৎ জীবিত থাকিব স্বামী বলিয়াই গণ্য হইব। কিন্তু ধর্ম তো বলিতেছি, আমার স্বামিত্বে স্বাদ নাই, গৃহ সংসারেও বিন্দুমাত্র রুচি নাই। আমি এই অল্প সময়ের মধ্যে নিজেকে যেন ক্রমে ক্রমে চিনিতেছি। একটি বিরাট কুয়াশার জাল ছিন্ন হইয়া আমার সেই জন্ম জন্মান্তরের রূপটি দেখা দিতেছে। এই রূপ হইবার কথা নয়। ঈশ্বর আমায় কেন জানি এই মহারহস্যের সম্মুখে দাঁড় করাইয়া দিয়াছেন। ভগবানের মতি, আমি সামান্য মানুষ, কি বুঝিব? তবু বুঝিতে পারিতেছি, ওই যে যোগিনী, উহার সহিত কিসের এক নিগূঢ় সম্বন্ধে আমি যেন বাধা পড়িয়া যাইতেছি। উনি কে আর আমিই বা কে? আর তুমি, যে তুমি আমায় 30 বৎসর অধিকার করিয়া রাখিয়াছিলে, তুমিই বা কি? আমার এইরূপ সন্দেহ জন্মিতেছে, তুমি ঠিকানা ভুল করিয়াছ। তোমার পিতামহাশয় ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। হিন্দু মর্মের মর্মটুকু তাহার মগজে প্রবেশ করে নাই। তিনি যদি ঠিকুজি কোষ্ঠী গণনা ইত্যাদি মান্য করিতেন, তবে তোমার বা আমার ঠিকানা ভুল করিয়া একই স্থানে হাজির হইবার কথা নয়। তোমার যে কি মারাত্মক ভুল হইয়াছে তাহা তুমি জানো না, আমিও জানিতাম না, সম্প্রতি জানিলাম। যোগিনী আমায় জানাইয়া দিলেন। এই যে যোগিনীর কথা লিখিতেছি, ইনি নিজে একটি দুটির বেশি কথা বলেন না। লোকমুখে শুনিলাম যোগিনী বিরাট বংশের মেয়ে, উচ্চশিক্ষিতা। অল্প বয়সেই ইহার মতিগতি অন্য প্রকার হইয়া যায়। মাঝে মাঝে মূর্ছা যাইতেন। মূর্ছা ভাঙিলে কিছুক্ষণ ভাষা ভাষা এমন সব কথা বলিতেন, যাহার অর্থ কেহ বুঝিতে পারিত না। বৎসর কয় পরে ইনি বলিতে লাগিলেন যে তাহার পূর্বজন্মের কথা মনে পড়িতেছে। কেহ বিশ্বাস করিত না। শেষে 2-4টি প্রমাণ দিবার পর বাড়ির লোকজন বিশ্বাস করিল উনি জাতিস্বর। যুবতী বয়সেই তিনি গৃহত্যাগ করিলেন। শুনিলাম উনি মানস সরোবরের দিকে কোথাও গিয়া 2-3 বৎসর ছিলেন, একেবারে একা। সেখানেই যোগ সাধনা করিতেন। হালে পাহাড় হইতে নামিয়া আসিয়া এখানে একটি কাঠের ঘর নির্মাণ করিয়া আছেন। তাহার একজন অনুচর আছে, সে নদী হইতে জল আনে, ফলমূল চাল ডাল যাহা পায় জোগাড় করে চুল্লি ধরায়। যোগিনী নিজে নিত্য আহার করেন না, কোনো কোনো দিন 2 গণ্ডূষ জলই তাহার আহার। এখানকার লোকে যোগিনীকে রাধামায়ী বলে। বয়স তো বেশি নয়, কিন্তু দেবীর মতন চেহারা। রংটি উজ্জ্বল তামাটে, মাথার চুল পায়ে নামিয়া আসিয়াছে, নাক চোখ প্রতিমার মতন, গেরুয়া শাড়ি পরেন, গলায় রুদ্রাক্ষ মালা। রাধামাই সর্বজ্ঞ। তিনি মানুষ দেখিলেই তাহার ভূত ভবিষ্যৎ জানিতে পারেন। আমি গতকাল সন্ধ্যার দিকে তাহাকে দর্শন করিতে গিয়াছিলাম। সন্ধ্যার দিকেই যাইবার নির্দেশ ছিল। রাধামায়ের বাহির কক্ষে একটি শতরঞ্চি বিছানো ছিল, সামনে বাকছালের আসন। সম্ভবত কর্পূর ও ধূপ পুড়িতেছিল। সামান্য ধোঁয়ার সহিত ক্ষুদ্র কক্ষটিতে ধূপের গন্ধ ছড়াইয়া রহিয়াছে। আমি একা বসিয়াছিলাম। এমন সময় যোগিনী আসিলেন। আহা, কি রূপ, কি অসামান্য লাবণ্য! কক্ষটি যেন হঠাৎ গন্ধে ভরিয়া গেল।
তিনি দাঁড়াইয়া রহিলেন। আমায় এক দৃষ্টে দেখিতেছিলেন। দেখিতে দেখিতে অস্পষ্ট স্বরে কি যেন বলিলেন। শুনিলে অবাক হইবে, তিনি আসনে বসিলে আমি ভক্তিভরে করজোড়ে তাহাকে নমস্কার জানাইয়া পরে প্রণাম করিতে গেলেই তিনি আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। একটি কূপের আলো জ্বলিতেছিল। আমি অবাক, অপ্রস্তুত। কখন যেন আমিও তাহার মুখোমুখি দাঁড়াইয়া পড়িলাম। তিনি নিষ্পলক আমায় দেখিতে লাগিলেন। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানি না। আমার ভয় হইতে লাগিল, ঘন ঘন কম্পন লাগিল, কপালে গায়ে দরদর করিয়া ঘাম ছুটিল। তিনি নিশ্চল, আমার যেন সম্বিত লোক পাইল। বঙ্কিমবাবুর সেই কপালকুণ্ডলাকে যেন সাক্ষাৎ দেখিলাম। শুনিলাম তিনি বলিতেছেন, ইয়ে কন হ্যায়। যোগিনী চলিয়া গেলেন। আমি বেহুশ হইয়া মাটিতে বসিয়া পড়িলাম। ফিরিবার সময় রাধামাইয়ের অনুচর আমায় বলিল, মাতাজি আমায় আগামী পূর্ণিমার দিন যাইতে বলিয়াছেন। তিনি আমার প্রণাম গ্রহণ করিতে পারেন না। মাতাজি ডাকটিও তাহাকে বিচলিত করিয়াছে। কেন তাহা অনুচরটি জানে না। এরকম ঘটনা কখনো ঘটে নাই। পরদিন দুপুরে রাধামাইয়ের অনুচরটি আবার আসিল। আসিয়া জানাইল, মাতাজি বলিয়াছেন, আমার এই জন্মের সংসার জীবনে এক মায়াবিনী দূর স্থানে বসিয়া আমায় নাকাল করিবার ফন্দি আঁটিতেছে। তাহার ঘরে আমার ছবি, খাট, বিছানা, জামা কাপড় সবই পড়িয়া আছে। এই সংসারের সামগ্রীগুলি লইয়া সে তুকতাক করিতেছে। যে যাবৎ সে সমস্ত কিছু বাহির করিয়া ফেলিয়া না দেয়, আমার যথার্থ পরিচয় প্রকাশ হইবার উপায় নাই। তুমি যে এখনও পিছন হইতে এমন করিয়া আঁকশি দিয়া টানিতেছ, তাহা আমি কল্পনা করিতে পারি না। অনেক জ্বালা সহিয়াছি, আর কেন জ্বালা দাও? তোমার পায়ে ধরি, আমায় মুক্তি দাও। জানি না আগামী পূর্ণিমায় আমার কোন অভিজ্ঞতা হইবে। উমাশশী চিঠিটা রেখে দিলেন। মনের মধ্যে হু হু করতে লাগল। কে সেই যোগিনী? কেন তার অমন রূপ? কর্তা বলেছেন দেবীর মতন রূপ। কর্তা যতই দেবী দেবী করুন, উমাশশী মোটেই দেবীতে ভুলবেন না। যোগিনী কেন প্রণাম নিল না কর্তার? সে নাকি জাতিস্বর, পূর্বজন্মের কথা জানে। এখানেই উমাশশীর বড় খটকা। যে যোগিনী শয়ে শয়ে লোকের প্রণাম নেয়, সে কেন কর্তার প্রণাম নেবে না? তবে কি কর্তার প্রণাম নেবার অধিকার তার নেই? কেন? কোন দরকারে আবার পূর্ণিমার দিন যেতে বলেছে কর্তাকে? উমাশশীর ভয় হচ্ছিল। যোগিনীরা অনেক কিছু পারে, তাদের অসাধ্য কিছু নেই। বুড়ো কর্তাকে তারা ছাগল ভেড়াও করে দিতে পারে। নিকুচি করেছে তোর কপালকুণ্ডলার। কী যে করবেন উমাশশী কিছুই বুঝতে পারলেন না। উঠলেন, পান খেলেন, বাতিটা নিভিয়ে দিলেন। বাইরে বেশ চাঁদের আলো, কাছেই পূর্ণিমা। হায় হায়, পূর্ণিমার দিন তার কি সর্বনাশ হবে কে জানে। উমাশশী হঠাৎ গলায় আঁচল জড়িয়ে ঠাকুর দেবতার পায়ে মাথা কুটতে কুটতে মানত করলেন, হে ঠাকুর, তুমি কর্তাকে যেতে দিও না। কিছু একটা করে দাও ওর, যাতে বিছানা ছেড়ে উঠতে না পারে। হাত পা মুচকে দাও, কোমরে ব্যথা ধরিয়ে দাও, না হয় কাবু করে দাও অর্শে। আমাকে বাঁচাও। নাটকে যেমন পট পরিবর্তন, সিনেমায় কলকাতা থেকে কার্শিয়াঙে গমন, ঠিক সেই রকমই এই কাহিনীর স্থান, কাল, পাত্রের কিছু পরিবর্তন ঘটল। স্থানটি নিরিবিলি, কাছাকাছি শালের পাতলা জঙ্গল, ছোট মতন একটা বাংলো বাড়ি, সামনে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে পশ্চিমে। দু চারটে ইউক্যালিপটাস গাছও চোখে পড়ে বাংলোর কাছে। সময়টি শেষ বিকেল, এইমাত্র সূর্য ডুবল। বাংলোর ঢাকা বারান্দায় ৩-৪টি বেতের চেয়ার পাতা, একটি গোল বেতের টেবিল। চা খাওয়া শেষ হয়েছে। টেবিলের ওপর চায়ের পট, শূন্য কাপ, দুধ, চিনি পাত্র, বিস্কিটের প্লেট পড়ে আছে। এক মহিলা এবং 2 ভদ্রলোক বসে আছেন চেয়ারে। 2 ভদ্রলোকের একজন সারদা গুপ্ত, উমাশশীর স্বামী। অন্যজন
সারদা গুপ্তের ভাইরা ভাই, নিজের নয় সামান্য দূর সম্পর্কের। নাম পরিমল। মহিলা অবশ্যই সারদা গুপ্তের শ্যালিকা, নাম রেবা। উমাশশীর এক মাসির মেয়ে, কাজেই মাস্তুতো বোন। সারদা গুপ্ত চায়ের পর সিগারেট খাচ্ছিলেন, হাতে পাকানো সিগারেট। চেহারাটি মন্দ নয়, এই বয়সেও শক্ত সমর্থ, গায়ের রং পরিষ্কার, মুখটি হাসি খুশি। মাথার চুল প্রায় সাদা হয়ে গেছে। পরিমল বয়সে বেশ কিছু ছোট, বছর 48 হতে পারে। ছিপছিপে গড়ন, সরল চেহারা। রেবার বয়স 40-40 হবে। সুশ্রী মুখ, নরম ধাতের ছাঁদ, নাকটি মোটা, চোখ দুটি ডাগর। পরিমল এবং রেবা কিছুক্ষণ নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করছিল, যেন কিছু বলার আছে, বলতে পারছে না। এমন সময় ইঞ্জিনের হুইসেল বাজিয়ে একটা মালগাড়ি গোছের কিছু চলে গেল। পরিমল হুইসেলের শব্দে রীতিমতো ঘাবড়ে গেল, তাকালো স্ত্রীর দিকে। রেবা চোখে চোখে ইশারা করল কিছু। পরিমল সারদা গুপ্তের দিকে তাকালো, ইতস্তত করল খানিকটা, তারপর বলল, সারদাদা, মানে একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার? সারদা বেশ আলসেমির চোখে ইউক্যালিপটাস গাছের নাচন দেখছিলেন। শীত আসি আসি ভাব, বাতাস রয়েছে এলোমেলো, আকাশে আলো নেই, ঝপ করে অন্ধকার নেমে আসবে একটু পরেই। ভাইরার দিকে চোখ ফেরালেন সারদা। ব্যাপার? কি ব্যাপার হে? পরিমল গলা ঝাড়ল, শোঁ শোঁ করে বারদুই নিঃশ্বাস টানল, তারপর অপরাধীর মতন করে বলল, না মানে আজ সন্ধ্যের ট্রেনে ইয়ে আসতে পারেন। ইয়ে? ইয়েটা আবার কে? পরিমল তার গলার কাছটা চুলকোতে লাগল, জড়ানো গলায় বলল, দিদি। দিদি? কোন দিদি? বড় দিদি, মানে উমা দিদি। সারদা গুপ্তকে যেন বিছে কামড়ালো। লাফ মারলেন না, কিন্তু তার চোখ মুখ নীলচে হয়ে গেল, একেবারে স্তম্ভিত। গলায় ঘর ঘর শব্দ হলো একটু, তারপর বললেন, আমায় ভয় দেখাচ্ছ? তোমার বড়দিদি এখানে আসবে? কেমন করে আসবে? পরিমল একবার স্ত্রীর দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে নিয়ে বলল, আসারই তো কথা, আমরা সন্ধ্যের ট্রেনে দিদিকে এক্সপেক্ট করছি। বিশ্বাস করলেন না সারদা, মাথা নাড়লেন জোরে জোরে। ধুৎ, অসম্ভব! তোমার দিদি আমার ঠিকানা পাবেন কোথায়? আমি তো এখন বিন্ধ্য টিন্ধ পেরিয়ে চলে গেছি সেই হিমালয়ে, গঙ্গোত্রীর পথ ধরেছি। এক একটা ডোজ যা দিচ্ছি না তোমার দিদিকে, উমারানির মাথায় চক্কর মারছে। মহিলাকে ম্যাপ খুলে বসে ট্রেস করতে হচ্ছে আমি কোথায়, ঋষিকেশে না কোনো হিমবাহতে। কিচ্ছু বুঝতে পারছে না, আমি বাজি ফেলে বলতে পারি। পরিমল বলল, কিন্তু একটা ব্যাপার যে হয়ে গেছে। আবার ব্যাপার? কত ব্যাপার হবে তোমার? হ্যাঁ, মানে কাল বিকেলে আমি একটা টেলিগ্রাম করেছি তপুকে, আজ সকালে নিশ্চয়ই পেয়েছে। আশা করছি বিকেলের ট্রেনে দিদিকে নিয়ে তপু এসে পড়বে। সারদা যেন চেয়ার ভেঙে মাটিতে পড়ে গেলেন, এই রকম ভাব করলেন, অবাক, বিহ্বল, নির্বাক। হাঁ করে তাকিয়ে থাকলেন ভাইরার মুখের দিকে। তুমি টেলিগ্রাম করলে? আপনার শালি বলল। সারদা রেবার দিকে তাকালে। খুবই পছন্দ করেন শালিটিকে, যত্ন করেন। রেবা বলল, সবটাই আমি বলিনি জামাইবাবু, আপনার ভাইরাও বলেছে। কিন্তু কেন? সারদা শালির দিকেই তাকিয়ে থাকলেন। রেবা বলল, আপনি রাগ করবেন না জামাইবাবু, আমি অন্যায় কিছু করিনি। আজ কদিন আপনার শরীর মোটেই ভালো যাচ্ছে না। কে বলল ভালো যাচ্ছে না? খাচ্ছি, দাচ্ছি, বেড়াচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করছি, হাতের কাছে বই পেলে পড়ছি, এর চেয়ে আর কি ভালো যাবে? মাথা নাড়ল রেবা, বলল, না জামাইবাবু, আপনি প্রথম প্রথম এসে দিন সাতেক বেশ ফুর্তিতে ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, রাত্রে ঘুমোতেন, কিন্তু আস্তে আস্তে আপনার খাওয়া দাওয়া কমেছে, মুখে অরুচি এসেছে, রাত্রে ঘুমোতে পারেন না। ভালো, আমরা তো পাশের ঘরে থাকি,
রাত্রে আপনি 4-5 বার করে ওঠেন, বাথরুমে যান, ঘরের মধ্যে খুটখাট করেন। সকালের দিকে আপনাকে দেখলে বোঝা যায় যেটুকু ঘুমিয়েছেন তাও শান্তিতে নয়। এসবই ছুতো। সারদা বললেন, আমি ঠিকই ছিলাম, ঠিকই আছি। তোমরা আমার সঙ্গে শত্রুতা করলে, স্রেফ বেইমানি। যদি এই তোমাদের মনে ছিল তাহলে আমি যখন লিখেছিলাম কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে চাই, জায়গা হবে, তখন তো বাপু বলে দিলেই পারতে সোজা কথাটা। পরিমল ভীষণ অপরাধীর মতন মুখ করে বসে থাকল। রেবা বোঝাতে লাগল সারদাকে, বলল, ছি জামাইবাবু, কী যে বলেন আপনি? আমি তো এখানে বদলি হয়ে মাত্র 2-3 মাস এসেছি। আপনাকে ছাড়া বড় কাউকে খবর দেওয়াও হয়নি। আপনার ভাইরা তো জঙ্গলে সার্ভে আর নকশার কাগজপত্র নিয়েই দিন কাটায়। আপনি আসবেন শুনে পর্যন্ত আমরা নাচতাম। নাচতে বই কি? আমায় ভুলিয়ে ভালিয়ে এনে আমায় নাচাবার জন্য নাচতে? সারদা বললেন, মুখ গম্ভীর, যেন নাচানো পার্টির ফাঁদে পড়ে এখন তার অনুশোচনা হচ্ছে। পরিমল অপ্রস্তুত, স্ত্রীর দিকে তাকালো একবার, তারপর দুহাত জোর করে মিনতির ভঙ্গিতে বলল, দাদা, আপনার সঙ্গে আমাদের কি সেই সম্পর্ক? আপনার শালি আপনাকে কত খাতির করে, ভালোবাসে, সে তো আপনি জানেন। জানি হে জানি, শালির ভালোবাসাও জানি আর শালির দিদির ভালোবাসার ঘটাও জানি, এক জাতের মুরগি তো। রেবার হাসি পাচ্ছিল, হাসল না। সারদার দিকে ঝুঁকে পড়ে বলল, মুরগির জাত যেমনই হোক জামাইবাবু, আপনি যদি আমায় অবিশ্বাস করেন আমি আর কথাটি বলবো না। বলে থেমে একটু অভিমানের গলায় রেবা আবার বলল, আপনি আসবেন শুনে আমরা কি আনন্দটাই না পেয়েছি। এসে পর্যন্ত বলুন আমাদের কত আনন্দেই দিন কেটেছে। সারদা হাত তুলে থামিয়ে দিলেন রেবাকে। নিজেরই কেমন মনে হলো, একটু কড়া কথা বলে ফেলেছেন। সামান্য চুপ করে থেকে বললেন, তা যা করেছ বেশ করেছ, কিন্তু ওই বাঘের মুখে এই অধমকে ঠেলে দিলে। এটা কেমন হলো জানো? ছাগলের গলায় দড়ি বেঁধে বাঘকে নেমন্তন্ন করা। এখন আমি কি করব? রেবা হেসে ফেলেছিল, বলল, বাঘকে আমরা সামলাবো। ও তোমাদের কম্য নয়। 32 বছরে আমিই পারলাম না, তোমরা সামলাবে। তা হ্যাঁ পরিমল, কি লিখেছ টেলিগ্রামে? লিখেছি, সারদাদা সিরিয়াসলি ইল, কাম ইমিডিয়েটলি উইথ দিদি। আমি ইল, অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ। এসব কেন লিখলে? আমার চেহারাটা কি ইলের মতো দেখাচ্ছে? সর্বনাশ করলে তুমি হে। একেই তো মাত্র 15 মাইল দূরে পালিয়ে এসে বসে আছি, বসে বসে ব্লাব ছাড়ছি। হিমালয় পর্যন্ত চালিয়েছি চিঠিতে। তার ঠেলা সামলাতেই বাবার নাম ভুলে যাব। তার উপর মুরগির আন্ডা ওড়ানো, ঘি দুধ সেবন করা, এই চেহারাকে ইল বলে চালানো কি সহজ কথা? তোমার দিদি কচি খুকি ঝিনুকে দুধ খায়? ওরে বাবা, ওহ, কি সর্বনাশ করলে তোমরা! ডবল ব্লাফ। আমার মাথার চুল উপড়ে ফেলবে তোমার দিদি। পরিমল, আমায় বরং এখানেই সমাধি দিয়ে দাও। রেবা জোরে হেসে ফেলল। পরিমল বলল, বাহ, অসুখ হতে পারে না? আপনার অসুখ হয়েছে? কি অসুখ? কি অসুখ? পরিমল ঝঞ্ঝাটে পড়ে গেল। কোন অসুখ করবে সারদাদার? কোন অসুখ? 5-7টা অসুখের নাম যেন এর ওর গায়ে জড়িয়ে ফাঁদে লেগে গেল। ঝট করে একটা নামও মনে পড়ল না। তারপর ঝপ করে নিউমোনিয়ার নামটাই মাথায় এলো। পরিমল বলল, নিউমোনিয়া? নিউমোনিয়া? তুমি মুখে বললে আর নিউমোনিয়া হয়ে গেল? অত সহজ ব্যাপার? হাই টেম্পারেচার, বুকে কনজেশন, 2-4টে বুক ফাটানো কাশি, এসব পাবো কোথায়? সারদা বললেন। পরিমল ফাঁপড়ে পড়ল, কানের ডগা চুলকে বলল, জন্ডিস হতে পারে না? সারদা নিজের চোখ দেখালে। আমার চোখ কি হলুদ, গা ফ্যাকাশে, নেবা আরও ডিফিকাল্ট। পরিমল স্ত্রীর দিকে তাকালো। রেবা 2-4টে অসুখের নাম করল, ছোটোখাটো অসুখ, ডায়রিয়া, ডিসেন্ট্রি গোছের। তাতে সারদা খুশি হলেন না। লিখেছ সিরিয়াসলি ইল, এখন বলছো ডায়রিয়া? রসিকতা নাকি? একটা আজে বাজে ছুতো করে ডেকে পাঠালে তোমাদের দিদি কি ভাববে বুঝতেই তো পারছো। ভাববে কলকাঠিটা আমিই নেড়েছি। আমার ইজ্জত তো যাবেই, তোমাদেরও রক্ষে রাখবে না।
রেবা বলল, আমাদের উপর বড়দি এমনিতেই রেগে আগুন হয়ে গিয়েছে। আপনি এতদিন ধরে রয়েছেন এখানে, আমরা কেন কিছু জানাইনি? তোমাদের উপর রাখবে কেন? তোমরা বলবে জামাইবাবু বাড়িতে রেগুলার চিঠি লেখেন, আমরা কেমন করে বুঝব তিনি কিছু লুকিয়ে রাখছেন? রেবা বলল, দিদিকে অত সহজে বোঝানো যায়? ঠিকই বুঝে নেবে, সবই ষড়যন্ত্র। পরিমল বারবার ঘড়ি দেখছিল। ঝাপসা অন্ধকারে চাঁদ উঠেছে। বলল, আমি আর দেরি করব না, এবার স্টেশনের দিকে এগোই। সারদা বললেন, তা তো এগোবে, কিন্তু আমার কি হবে? পরিমল বলল, আমি স্টেশন থেকে দিদিকে ম্যানেজ করতে করতে আসব। বলবো হঠাৎ খুব বাড়াবাড়ি হয়েছিল, আমরা ভয় পেয়ে টেলিগ্রাম করেছিলাম। সারদাদা এখন ভালো, কোনো ভাবনা নেই আর। সারদা যেন বিরক্ত হয়ে বললেন, তোমার মতন হাদা আমি আর জীবনে দেখিনি। তোমার দিদিকে না হয় বললে বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু কিসের বাড়াবাড়ি তা বলতে হবে না? বাড়াবাড়িটা কিসের, কোন রোগের? পরিমল বলল, ম্যালেরিয়া। এই বন জঙ্গল জায়গা, এখানে মশা টশা খুব। হঠাৎ ম্যালিগন্যান্ট টাইপের ম্যালেরিয়া হয়ে গিয়েছিল। 103-4 জ্বর, ভীষণ কাঁপুনি। সে আমি ম্যানেজ করে বলে দেব। ওরকম বিকট ম্যালেরিয়াটা গেল কোথায়? সারদা জিজ্ঞেস করলেন। জ্বরটা ছেড়ে গেছে কাল রাত্রি কিংবা আজ সকালে। ম্যালেরিয়ার জ্বর যখন তখন ছাড়তে পারে, কারোর কিছু বলার নেই। সারদা বললেন, কি মুশকিল, আমার চেহারাটাকে তো ম্যালেরিয়া রোগীর মতন করতে হবে। চকচক করছে চেহারা, কামানো মুখ, মাথায় জবা কুসুমের গন্ধ। এখানে ম্যালেরিয়াকে আমদানি করবে কেমন করে? তুমি বুঝতে পারছো না পরিমল। তোমার দিদি পুলিশের মেয়ে, ওদের রক্তের মধ্যে সন্দেহ। অত সস্তায় শ্রীমতী উমাশশী গুপ্তকে ভোলানো যাবে না। পরিমল সমস্যায় পড়ল। সময় হয়ে আসছে, তাকে স্টেশনে যেতেই হবে। কম করেও 15 মিনিটের পথ। জিপ গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, নয়তো গাড়ি নিয়েই চলে যেত। পরিমল বলল, কিন্তু আমায় তো যেতে হবে, ট্রেনের টাইম হয়ে আসছে। রেবা কিছু ভাবছিল চুপচাপ। হঠাৎ মুখ তুলে বলল, তুমি যাও, আর দেরি করো না। আসার সময় কিছু একটা জোগাড় করে নিও, দিদিকে হাঁটিয়ে এনো না, হাঁটতে পারবে না ও। সারদা বললেন, গড়িয়ে এনো। রেবা হেসে ফেলল। পরিমলকে বলল, অসুখের কথা মানে কি হয়েছিল তোমায় বলতে হবে না। বলো শরীরটা জামাইবাবুর খুব খারাপ হয়েছিল, এখানে ভালো ডাক্তার নেই। যাকে ডেকে দেখানো হয়েছিল তিনি বলেছিলেন হার্টের অসুখ। পরিমল একবার সারদার দিকে তাকালো। সারদা যেন হাল ছেড়ে দিয়েছেন। বললেন, তাই বলো, হার্ট তো আর দেখা যায় না, ওটাই যা ভরসা। রেবা চায়ের পাত্র গুছিয়ে নিতে লাগল। সারদা সামনের দিকে তাকিয়ে খুব পরিষ্কার চাঁদের আলো দেখতে পেলেন। এতক্ষণ ঠিক লক্ষ্য করেননি। বললেন, আজই কি পূর্ণিমা? রেবা চাঁদের দিকে তাকালো, বলল, বোধহয় গতকালও চাঁদটা এরকমই ছিল। সারদা বললেন, পূর্ণিমায় আমার যে যোগিনী রাধা মায়ের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। বলে বেশ বড় করে নিঃশ্বাস ফেললেন সারদা। সে আবার কে? রেবা জিজ্ঞাসা করল। সারদা বললেন, সে হলো সাক্ষাৎ মোহিনী, যোগিনী, জাতিস্বর, অপরূপ লাবণ্যময়ী কামিনী। বয়স 40-এর স্লাইড এপারে, আমার জন্ম জন্মান্তরের গাঁট ছড়া। তোমার দিদিকে ওটাই তো লেটেস্ট দিয়েছিলুম, ওতেই উমারানী কাত হয়ে পড়তেন। হচ্ছিলেনও একটু একটু করে, তোমরাই সব গণ্ডগোল করে দিলে। রেবা মুচকি হাসল। চায়ের পাত্র গুছিয়ে নিয়ে উঠতে উঠতে বলল, আপনার ঘরে বিছানাপত্র ঠিক করে দিচ্ছি, খানিকটা পরে গিয়ে শুয়ে পড়বেন। আপনি কিন্তু হার্টের রোগী। বলে হেসে ফেলল। সারদা বিছানায় শুয়েই ছিলেন। বড় বড় দুটো জানলার একটি মাত্র খোলা। ঘরে আসবাবপত্র বেশি নেই। সারদার খাটটিও ছোট, একার মতন। ঘরের কোণের দিকে কেরোসিনের টেবিল বাতি জ্বলছে, এখানে ইলেকট্রিক নেই। গায়ে একটা মোটা কম্বল চাপিয়েছেন সারদা। রেবা চাপিয়ে দিয়ে গেছে। কম্বল না চাপালে নাকি অসুখ অসুখ দেখায় না। সারদা এই সন্ধেবেলা কম্বল চাপা হয়ে ঘামছিলেন। ঘামটা তার ভালো লাগছিল না, কিন্তু হার্টের রোগী হিসেবে এটা সহ্য করছিলেন। মুখটা তার এতই পরিষ্কার যে কিঞ্চিত মলিন না করলে চলছিল না বলে সারদা সামান্য পাউডারের সঙ্গে
কাগজ পোড়া ছাই মিলিয়ে মুখে মেখেছেন পাতলা করে। উপায় নেই, শুয়ে শুয়ে বোধহয় তিনি ভগবানের নাম জপছিলেন। এমন সময় গাড়ির শব্দ। সারদার বুক কেঁপে উঠল। উমা কি এসেছে না আসেনি? সামান্য পরেই গলার আওয়াজেই বোঝা গেল উমাশশী ছেলেকে নিয়ে হাজির হয়েছেন। সারদার বুক ধকধক করতে লাগল, গলগল করে ঘামতে লাগলেন। ছেলেবেলায় বলির পাঁঠা সম্পর্কে তার যত মমতা ছিল, নিজের উপর তার চেয়েও বেশি মমতা হচ্ছিল। বলির পাঁঠা হতভাগ্য জীব, কিন্তু মানুষ আরও হতভাগ্য। পাঁঠার স্ত্রী থাকে না, মানুষের থাকে, অন্তত সারদার রয়েছে। দরজায় পায়ের শব্দ। সারদা চোখের পাতা বুজে ফেললেন। জিভ গলার দিকে টানতে লাগল। বুক আওয়াজ করছে, নিজের কানেই শুনতে পাচ্ছিলেন সারদা। চোখ বন্ধ করেই সারদা বুঝলেন ঘরে উমাশশী, রেবা, পরিমল আর তপু এসে দাঁড়িয়েছে। আস্তে গলায় কথা বলছিল রেবা। ডাক্তার বলেছেন একেবারে চুপচাপ শুয়ে থাকতে, সারা শব্দ যেন না হয়। যত ঘুম হয় ততই ভালো। জামাইবাবু প্রথম দিকে বেশ ভয় পাইয়ে দিয়েছিলেন, কাল রাত থেকে একটু ভালো। আজ সকালে 2-1 বার বিছানায় উঠেও বসেছিলেন, বিকেলে চা খেয়েছেন। এখন বোধহয় ঘুমোচ্ছেন। ডাকবো? থাক, তোদের ডাকতে হবে না, আমি দেখছি বলে উমাশশী বিছানার কাছে এসে দাঁড়ালেন। সারদা চোখ বুজেই থাকলেন। কম্বলের তলায় হাত পা কাঁপছিল। আলোটা একবার আনতো, উমাশশী বললেন। বলে বিছানায় বসতে গেলেন, কুলোতে পারলেন না, কোনো রকমে বসলেন। কপালে হাত দিলেন সারদার, বুকে হাত রাখলেন। পরিমল আলো হাতে এসে দাঁড়াল। বোধহয় আসার সময় পোলতেটা আরও কমিয়ে দিয়েছিল। হাত পা তারও কাঁপছে। উমাশশী স্বামীর মুখের উপর আরও ঝুঁকে পড়ে কি দেখলেন নিবিষ্ট চোখে। তারপর বললেন, বড্ড ঘেমেছে, কম্বলটা চাপিয়ে দিয়েছিস কেন? জানলা খুলে দে। নিজের হাতেই কম্বল সরিয়ে দিলেন উমাশশী। রেবা জানলা খুলে দিল। উমাশশী বললেন, তোয়ালে টোয়ালে একটা দে, ঘামটা মুছিয়ে দিই। এত ঘাম জমলে সর্দি কাশি হবে। বলেই কি খেয়াল হলো, আবার বললেন, আচ্ছা থাক, আমি হাত পায়ে জল দিয়ে কাপড় চোপড় ছেড়ে এসে বসছি, তারপর যা করতে হয় আমি করব। রেবা বলল, সেই ভালো, চলো তুমি কাপড় ছেড়ে একটু চা খেয়ে নাও, জামাইবাবুর ঘুমটা ভাঙুক। উমাশশীরা চলে গেলেন, শুধু পরিমল দাঁড়িয়ে থাকল। সারদা খুব সাবধানে চোখ খুললেন। তারপর বললেন, কি বলল হে? কিছু না। সে কি, স্টেশন থেকে এতটা পথ এলো, কিছুই বলল না? অসুখের কথা জিজ্ঞেস করছিলেন। তুমি হার্ট ট্রাবেল বলেছ তো? বলেছি। কেমন মনে হচ্ছে? ভয় পেয়েছে বুঝলে, ওয়ারিড। তাই তো মনে হলো। কোনো ফায়ারিং করল না? কই কিছু বলল না তো। খুবই আশ্চর্যের কথা। দেখো কি হয়, যাও তুমি বাতি রেখে পালাও। সারদা বিছানায় শুয়ে শুয়ে ভবিষ্যৎ চিন্তা করতে লাগলেন। গিন্নির মতিগতি খানিকটা অন্যরকম মনে হচ্ছে। গলার স্বরটাও যেন নরম লাগল। কপালে বুকে হাত দেবার সময় হাতের চাপটি ভালোই লেগেছিল। তাহলে কি শ্রীমতী উমাশশী একটু কাবু হয়ে পড়েছেন? কিছুই বোঝা যাচ্ছে না। গা ধুয়ে কাপড় ছেড়ে উমাশশী একবার স্বামীর বিছানায় এসে বসেছিলেন। শাড়ির আঁচলে মুখ মুছিয়ে দিলেন কর্তার। সারদা বারদই ও আহ করলেন ঘুমের ভানের মধ্যেই। উমাশশী কিছুই বললেন না। খানিকটা পরে উঠে বোনের কাছে চলে গেলেন। অনেকক্ষণ থেকেই সারদা একবার ছেলেকে ডাকার ছুতো খুঁজছিলেন। পেরে উঠছিলেন না উমাশশীর ভয়ে। সুযোগ পেলেন আরও খানিকটা পরে। পরিমল মাঝে মাঝে তদারকি করতে আসছিল। অবশ্য ঠিক তদারকি নয়, উমাশশী আর রেবার মধ্যে যেসব কথা হচ্ছে আড়ালে তার সমাচার জানাতে আসছিল। সারদা ভাইরাকে বললেন, একবার তপুকে ডেকে দিতে পারো? বি ভেরি কেয়ারফুল। তপু একসময় চোরের মতন এসে ঘরে ঢুকল। সারদা বললেন, কিরে, পজিশন কি? তপু বলল, তুমি খুব টাইমলি রিট্রিট করেছ, নয়তো কামানের গোলা খেতে। আমরা আর পজিশন ধরে রাখতে পারছিলাম না। সারদা বললেন,
আমার আরও দুটো ফাইনাল অ্যাসাল্টের ইচ্ছে ছিল, তোদের মেসোমাসিই তো ডোবালো। তপু ফিসফিস করে বলল, না না, আরও অ্যাসাল্ট হলে আমরা সরে যেতাম। বলে তপু আর দাঁড়ালো না, পালিয়ে গেল। সারদার ভালো লাগছিল, তিনিই তো শেষ পর্যন্ত জিতেছেন। কিন্তু ভালো লাগাটা স্থায়ী হচ্ছিল না, ভয়ও হচ্ছিল, ভরসা পাচ্ছিলেন না। উমাশশীর সঙ্গে নিভৃত সাক্ষাতে তার যে কী অবস্থা হবে সে শুধু ভগবানই জানেন। আশামাত্র স্বামীর সমস্ত কর্তৃত্ব উমাশশী নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। কাজেই রাত্রে সারদার চঞ্চনে খিদে হওয়া সত্ত্বেও 1 কাপ দুধ আর 2টো মামুলি বিস্কিট ছাড়া কিছুই জুটল না। হার্টের অসুখে পেট হালকা রাখতে হয়, নয়তো গ্যাস উঠে বুকে ঠেলা মারবে। উমাশশীর বাবা হার্টের রোগেই তো মারা গিয়েছিলেন। রাত হলো, সারদার খাটটা ছোট। উমাশশী নিজের শোবার জন্য মেঝেতে কম্বল বিছিয়ে একটা বিছানা পেতে নিলেন। রেবা পরিমল অনেক আপত্তি করেছিল, উমাশশী শোনেননি। স্বামীর অসুখ, তাকে তো সারা রাত বসে বসেই কাটাতে হবে, নজর রাখতে হবে রোগীর উপর। ওই একটা কম্বল মাটিতে পাতা থাক, ওতেই হবে। খাওয়া দাওয়ার পাট চুকে গেলে উমাশশী সারদার ঘরে এসে দরজায় ছিটকিনি তুলে দিলেন। পাশের ঘরটা রেবাদের, তার পাশে ছোট মতন বসার ঘর। তপুর বিছানা হয়েছে সেখানে। ঘরে এসে উমাশশী আরও একটু জর্দা মুখে দিলেন, বাতিটা কমিয়ে দিলেন, জানলা দুটো দেখলেন, ঠান্ডা আসছে সামান্য। মাথার দিকে জানালাটা ভেজিয়ে দিলেন, পাশের দিকেরটা খোলা থাকল। ঘরে চাঁদের আলো আসছে না, কিন্তু গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। সারদার পেটে খিদে, অনেকক্ষণ সিগারেটও খেতে পারেননি, বেশ অস্বস্তি লাগছিল। তার উপর উমাশশী ঘরে এসে ছিটকিনি তুলে দেবার পর থেকেই সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। উমাশশী হঠাৎ পা দিয়ে নিজের বিছানা গুটিয়ে দিলেন, দিয়ে সারদার বিছানার কাছে এসে বসলেন। মটকা মেরে তো অনেকক্ষণ পড়ে আছো, দেখাচ্ছি তোমায়, ওঠো। সারদা চোখ বুজেছিলেন, আরও চেপে চোখ বুজলেন, কানে যেন শুনতে পাননি, ঘুমিয়ে রয়েছেন। ঠেলা মারলেন উমাশশী, ন্যাকামি হচ্ছে, বুড়ো ঘুঘু, ওঠো। সারদা ঘাবড়ে গেলেন, বুঝতে পারলেন না তার হার্টের রোগটাকে আঁকড়ে থাকবেন না বিসর্জন দেবেন। চোখ খুলে জড়ানো গলায় বললেন, আহ, কে? ওহ, বুকের বাঁ দিকটায়। বলে বাঁ হাতে বুক চেপে ধরলেন। উমাশশী খানিকটা ধাক্কা মেরেই স্বামীকে খাটের একপাশে সরিয়ে দিয়ে পাশে বসলেন। সারদা বুঝতে পারলেন আত্মরক্ষা না করলে অবধারিত পতন। উমাশশী স্বামীর বুকে জোর একটা খোঁচা মারলেন। এখনও ঢং করে চোখ পিটপিট করছ, তাকাও ভালো করে, নয়তো চোখ গেলে দেব। সারদা তাকালেন, বললেন, আমার বুকে ব্যথা, খোঁচা মেরো না, মরে যাব। তোমার বুকে আমি কিল মারব। বলে উমাশশী সত্যিই মুঠো পাকালেন। সারদা ভয়ে ধড়মড় করে উঠে বসলেন। হাত তো নয়, হামানদিস্তে উমাশশীর। বার দুই বুকে পড়লে পাঁজরা ভেঙে যাবে। সারদা বললেন, হচ্ছেটা কি? তুমি কি আমায় মারধর করতে এসেছ নাকি? কি করতে এসেছি বোঝাচ্ছি তোমায়, আগে বলো নগদ 400 টাকা কোথায়? সারদার সম্মানে লাগলো, বললেন, তোমার কাছে টাকার হিসেব দিতে হবে নাকি? হবে, আমার টাকা আমি যা খুশি করব। চেঁচামেচি করো না, আস্তে কথা বলো। ঘরে তোমার ডাকাত পড়েনি। বেহায়া মদ্য, আমার আলমারি ভেঙে সংসারের টাকা নিয়ে পালিয়ে এসেছ, চোর কোথাকার, আবার বলছো তোমার টাকা। সারদা অশান্তি বাড়াতে চাইলেন না, বললেন, টাকা ফেরত পাবে, গোটা 50 খরচ হয়েছে। আংটিটা কোথায়? আছে। জামা প্যান্ট শাল সব আছে না হারিয়েছ? সব আছে, এদিক ওদিক পড়ে আছে, খুঁজে নাও গে যাও। উমাশশী কানই দিলেন না, মুখ মেকালেন, বললেন, বড় বয়সে ঢং কারবার কি দরকারটা ছিল শুনি? সারদা জবাব দিলেন না। রাগ, দুঃখ, অভিমান, অপমান সব যেন মনটাকে তেতো বিমর্ষ করে দিচ্ছিল। মুখ গুম করে থাকলেন। উমাশশী বললেন, কথা বলছো না যে, বড় বোবা হয়ে গেলে নাকি? সারদা আরও খানিকটা চুপ করে থেকে বললেন, কি হবে বলে?
তুমি আমাকে কুকুর বেড়ালের মতো মনে করো, সেই রকম ব্যবহার করো। উমাশশী যেন গালে হাত দিলেন। কুকুর বেড়ালের মতন আমি তোমায় দেখি? এত বড় কথাটা তুমি বলতে পারলে? 32 বছর বিয়ে হয়েছে, আমিই বরং তোমার লাথি ঝাঁটা খেয়ে দিন কাটাচ্ছি। নেভার! তোমার লাথি মারার মতন পায়ের জোর আমার নেই। বলো না, ও কথাটি বলো না। আমায় তো মারছই, আর আমার বাবাকেও ছাড়ছ না। গুরুজন মানুষ কবে স্বর্গে গেছেন, তাকেও তুমি রেহাই দিলে না। ছেলে মেয়েদের কাছে ওইসব কুৎসিত কথা লিখেছ? কেউ লেখে? আমায় তুমি যা খুশি বলো, সারা জীবনই তো শুনছি, আরও দুটো শুনবো। তা বলে আমার বাবাকেও গালাগাল দেবে? সারদা বুঝলেন বাড়াবাড়ি হয়ে গেছে বোধহয়। বললেন, না, তোমার বাবা আমার ঠিক টার্গেট নয়, তোমাকেই। জানি, কিন্তু কোন দোষটা আমার হয়েছে কর্তা? সারদা চুপ। উমাশশী বললেন, সেদিন তোমার দুধে মাছিও পড়েনি, টিকটিকিও পড়েনি, জাল একটু কম হয়েছিল। তা আমার এই হাতির মতো শরীর নিয়ে রান্নাঘরে বসে দুধ চাল দিতে আর পারি না, এই তো আমার দোষ। দুধের কথা কেউ বলছে না, তবে কি সন্ধেবেলার কথা বলছ? সন্ধেবেলায় মাথা গরম কে করেছে, আমি না তুমি? কোথায় তোমার চশমা, তোমার দাঁতের পাটি, সে কি আমি জানবো না আঁচলে বেঁধে রাখবো? সারদা গম্ভীর, কথা বলছেন না। উমাশশী বললেন, রাগের একটা কারণ থাকবে তো? কথায় কথায় মেজাজ, হম্বিতম্বি, গালমন্দ। কোনখানটায় তোমার ত্রুটি হয় শুনি? বরং গোপাল ঠাকুরের মতন করে রাখি তোমাকে। সারদা বললেন, গোপাল না গোবৎস? কি? সেদিন তোমায় কতবার বললুম। বলতে গিয়ে থেমে গেলেন সারদা। কি বললে? সারদার গলায় আর কথা ফোটে না। বার দুই ঢোক গিলে বললেন, সেদিন সকালে তুমি যখন পুজো সেরে এলে, আমি তোমায় কি বলেছিলাম? কি বলেছিলে? বলার মধ্যে তো দেখলাম রঙ্গ করে ওই হতকুচ্ছিত গীত গোবিন্দ গাইছিলে। গীত গোবিন্দ আমি গাইছিলাম, কিন্তু হতকুচ্ছিত কোন জিনিসটা? তুমি কিচ্ছু বোঝো না। সারদা রোয়াব করে বললেন যেন। উমাশশী কয়েক মুহূর্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, মেঝে থেকে বালিশটা এনে শুয়ে পড়ো, আর বাতিটা নিভিয়ে দিও। খাটটা ছোট, উমাশশীর ওই শরীরের স্থান কুলিয়ে সারদার দেহটি ধরবে কিনা বুঝতে পারলেন না সারদা। বললেন, তোমার কষ্ট হবে। উমাশশী জবাব দিলেন, থাক, আমার কষ্ট আর তোমায় ভাবতে হবে না। এই 32 বছরে অনেক ভেবেছ। দুজনে যখন পরম আনন্দে চোখ বুজে শুয়ে আছেন, উমাশশী বললেন, হ্যাঁ গো, তা তুমি তো এখানে বসে চিঠিগুলি লিখতে, খামের উপর ছাপ পড়তো ধ্যাবড়া ধ্যাবড়া, কেমন করে পড়তো? সারদা বললেন, সে তোমার ছেলে জানে, আমি তো আলগা স্ট্যাম্প লাগিয়ে দিতাম খামে। তোমার ছেলে চিঠি পেয়ে সেগুলো তুলে পুরনো ধ্যাবড়া ডাকটিকিট লাগিয়ে দিত। উমাশশী অবাক। ও মা, এসব ছেলেমেয়েরা করত? কি সর্বনেশে ছেলে মেয়ে! তাই দেখতাম ওরা চোর চোর ভাব করে থাকত। তুমি নেই, তাতেও ওদের মন খারাপ দেখতাম না। সারদা বললেন, এটা ওদের ফাদারের সঙ্গে উইথ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আরে তোপই তো আমায় একেবারে ভোরবেলায় সাইকেলে সুটকেস ঝুলিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে গেল। উমাশশী চুপ। খানিক পরে বললেন, ছি ছি, ছেলে মেয়েগুলোকে একেবারে বাপের মতন তৈরি করেছ। বুঝবে ওরা মজা। সবাই তোমার উমা হবে না, বুঝলে? বলেই কি খেয়াল হলো উমাশশীর, বললেন, ছেলে মেয়েদেরও বলেছ নাকি সেদিন তুমি আমার কাছে কি চেয়েছিলে? সারদা জোরে হেসে ফেললেন। বললেন, ধুৎ, আমি কি ছাগল নাকি? হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, ওদের কি বলতে আছে? লেসন চ্যানেলে আজকে শুনলেন বিমল করের লেখা বৃদ্ধস্ব ভার্যা।